কম বেশি যাবেন কি? আসসালামু আলাইকুম আমার ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। আজকে আমাদের ফাউন্ডেশন কোর্সের ফ্রি সাইকেলের 3 নম্বর ক্লাস। এটা তোমাদের 3 নম্বর ক্লাস। আমার মনে হয় যে আজকে আমরা এই চ্যাপ্টারে যতটুকু আমি পড়াবো এইটুকুই আমি ঈদের আগে তোমাদেরকে পড়াবো। তারপরে তোমরা জানো যে আমরা এটার উপর একটা অলিম্পিয়াড নিব। সবাইকে বলো যে সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আর ইউ হিয়ারিং মি রাইট? তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা? ফ্যান্টাস্টিক। আমি সাউন্ড আমার মনে হয় সব সুন্দর করে শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু শুরুতেই বলে রাখি, আমরা আমরা যে এই ক্লাসগুলো নিচ্ছি এইগুলোর উপরই আমরা একটা পরীক্ষা নিব। এইগুলোর উপরই আমরা একটা পরীক্ষা নিব। এইগুলোর উপরই একটা অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলিম্পিয়াড, হ্যাঁ। তো এই যে দেখো লেখা আছে অলিম্পিয়াড অংশ নিতে হবে। 15ই জুন আমাদের অলিম্পিয়াডটা। এবং অলিম্পিয়াডে যারা ভালো করবা তারা আমাদের এই ফ্যান্টাস্টিক জার্সিটা পাবা। আমরা যে নতুন বই প্রকাশ করতে যাচ্ছি সেই নতুন বইটা পাবা। এবং এবং এছাড়াও নোট সাবমিট করলেই, এই যে যারা নোট করতেছো আজকের ক্লাসটা যারা নোট করবা, যারা আগামীকালকে নোট সাবমিট করবা, আজকে রাতে নোট সাবমিট করবা, তারা তারা কিন্তু এই পুরস্কারটা পাবা। এখন সবাইকে তো আমরা দিতে পারবো না, তবে অবশ্যই আমরা যাদের নোটটা সমাদৃত হবে সবার দ্বারা, যে একটু পরিশ্রম করেছে, যারটাকে সবাই ভালোবেসেছে, তাদেরকে আমরা আসলে নোটটা সাবমিট করবো। তাদেরকে আমরা আসলে পুরস্কৃত করব। ওকে, সাউন্ড একটু কম হতে পারে, প্লিজ হেডফোন ইউজ করো। সাউন্ড আসলে একটু কম হলে ইউজ হেডফোন।
সাউন্ড কম হলে হেডফোন ইউজ করো, ইনশাল্লাহ ইয়ারফোন ইউজ করো, সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমরা তাহলে গতদিন মাইটোসিস পড়েছি, তোমাদেরকে হিউজ পড়ালেখা করাইছি মাইটোসিসের, সেই পড়া পড়াইছি। তুমি একটু দেখো, তোমাদেরকে একটা সেই পড়া পড়াইছি। চলো তো একটু দেখা যাক কেমন মনে আছে। দেখো, এটার নাম হলো মেমোরি টেস্ট। চলো তোমার একটু মেমোরি টেস্ট করে দেখি, তুমি গতদিনের পড়াটা কে কে মনে রাখতে পারছো। আমরা তো ফ্রি ক্লাস তো অনেক করি, কিন্তু কে কে পড়াটা মনে রাখতে পেরেছি, চলো দেখি মেমোরি টেস্টে তুমি কেমন করো। আমি তোমাকে একটা প্রশ্ন করব, দেখি কে সবার আগে উত্তর করতে পারো। মেমোরি টেস্ট। ওকে, তো মেমোরি টেস্টের 1 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে বলো তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায়, কোন ধাপে ক্রোমোজোম সবচেয়ে মোটা ও খাটো দেখায়? এইটার কি হবে উত্তর, কে বলতে পারবো? কার কার মনে আছে? কোন ধাপের ক্রোমোজোম? ফ্যান্টাস্টিক, আরদি ইবনে প্রেয়সী, সাবাস সাবাস, ভেরি গুড। কোন ধাপের ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা এবং খাটো দেখায়? সাবাস, খুবই ভালো, খুবই ভালো। আদ্রি ইবনে প্রেয়সী, খুব ভালো লাগছে, তোমার উত্তর একদম সঠিক, ফ্যান্টাস্টিক। তারপরে এইচএসসি 26-এর একটা ক্লাস বাকি আছে, নিব ইনশাল্লাহ, অবশ্যই নিব। যারা উত্তর দিয়ে দাও ইনশাল্লাহ। ভেরি গুড, তাহলে উত্তর হলো মেটাফেজ। এটা কিন্তু সবার জন্য, এইচএসসি 25, 26, 27 সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা করছো প্রত্যেকেই এই প্রশ্নটা পরীক্ষায় পাবা। কে বলতে পারবে এই যে ক্রোমোজোমের মোটা এবং খাটো হওয়া, এই প্রক্রিয়াটার নাম কি? এটা হলো প্রশ্ন 2। এটা হলো প্রশ্ন 2। তোমরা আমাকে বলো, এই যে ক্রোমোজোমের মোটা এবং খাটো হওয়া, এই প্রক্রিয়াটার নাম কি? कौन कह सकते हैं? কে বলতে পারবা, বলো এই প্রক্রিয়াটার নাম কি? ভেরি গুড, কে কে উত্তর দিল? মুকিত উত্তর দিল, আর এম জিম উত্তর দিয়েছে, জিম উত্তর দেয় নাই, মেটাফেজ উত্তর। আমার পেজে রোকন উত্তর দিয়েছে, ইফতেখার প্রশ্ন করেছে। আমার পেজে যারা যুক্ত আছে ডক্টর তোফায়েল আহমেদ পেজে, সেই পেজ থেকেও তোমরা আমাকে উত্তর করতে পারো। আমরা তো এসিএস এর পেজ থেকে গেছি, প্লাস এই পেজেও তোমরা আমাকে উত্তর করতে পারো। মেটাফেজ, তাহলে মেটাকাইনেসিস, সাবাস, উত্তরটা হয় নাই। ইসরাতেনি, মেটাকাইনেসিস না, উত্তরটা হয় নাই। এইটাই তো পারবে না। এই যে ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হওয়ার প্রক্রিয়াটার নাম কি? ভেরি গুড, দীপ সাহা, ভেরি গুড। পানি বিবর্জন, না না, পানি বিসর্জন না, হ্যাঁ, প্রক্রিয়াটা পানি বিসর্জনের মাধ্যমেই ঘটে, কিন্তু জিনিসটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম কনডেনসেশন। ভেরি গুড, প্রক্রিয়াটার নাম কনডেনসেশন। এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হলো কনডেনসেশন। ভেরি গুড। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি মোটা এবং খাটো হয়? কনডেনসেশন ধাপে, মেটাফেজ ধাপে। এই প্রক্রিয়াটার নাম কি? কনডেনসেশন। গতদিন পড়াইছিলাম। ওকে, সাবাস সাবাস, ভেরি গুড, সাবাস, থ্যাংক ইউ। এবার লাস্ট একটা প্রশ্ন, আমরা আজকে নতুন পড়া শুরু করব। লাস্ট একটা প্রশ্ন তোমরা আমাকে বলে ফেলো। তোমরা আমাকে বলো যে, এইটা বলো যে এটা যে পারবে বুঝবো ও একজন মাস্টার, ও একজন দারুণ। এটা যে পারবে, এইটা কারো দেখে উত্তর করবা না, এটা সবাই পারবে না, তো অন্যটা দেখে উত্তর করলে ভুল হবে।
তন্দ্রা বলেছে ক্লাস শেষে নোট সাবমিট করতে কেউ ভুলিও না। দ্যাটস ট্রু। এইটা দেখি কে পারে, টেলোফেজ, আচ্ছা অ্যানাফেজ, জানতাম। এইটা অন্যেরটা চুরি করে হবে না, এইটা অন্যেরটা দেখে উত্তর করলে একদম ধরা। এইটা তুমি যদি অন্যেরটা দেখে উত্তর করো, যারা আমার পেজে যুক্ত তারা উত্তর করো। তাসনিমুল হাসান, ভেরি গুড। তাসনিম, নোট সাবমিট করতে হবে আমাদের গ্রুপে, তাহলে তোমার নোটটা সবাই পছন্দ করলে, ভালো হলে আমরা তোমাকে টি শার্ট পাঠিয়ে দিব। আর টি শার্টের যাত্রা, আমরা তো অনেকগুলো জার্সি বানাচ্ছি, জার্সির যাত্রা শুরু হতে যাচ্ছে, তো আরও অসংখ্য কন্টেস্ট প্রত্যেক মাসে আসতে থাকবে। আমাদের তো তোমরা জানো যে ডিএমসি ড্রিমার্স অ্যাপ আছে, অ্যাপটাতে প্রত্যেক মাসে কুইজ ফেস্ট হওয়ার কথা। এবছর আমরা জানুয়ারি ফেব্রুয়ারি করতে পেরেছি, মার্চ এপ্রিল মে আর করতে পারি নাই। জুন থেকে প্রত্যেক মাসে নিয়মিত এমসিকিউ ফেস্ট হবে, কুইজ ফেস্ট হবে, সেই কুইজ ফেস্টে তুমি নিয়মিত পুরস্কার পাবা। তো এইটা আমরা নিয়মিত চালু করতে যাচ্ছি। তাহলে উত্তরটা কি হলো? উত্তরটা কি হলো? দেখি তো কার উত্তর। এই পর্যন্ত কারো উত্তর কিন্তু আসলে ঠিকঠাক মতো হয় নাই। এই বাচ্চাটা যে একটা উত্তর করলো, দেখো এইটা একটা বললাম তো, ক্রোমাটিন থেকে ক্রোমাটিড তৈরি হয়। নন্দিনী কৃষ্ণা, তারপরে মুজাহিদ, ওর উত্তরটা হয়েছে। শারমিন বৃষ্টি, ওর উত্তরটা হয়েছে। যারা উত্তর করেছো যারা উত্তর করেছো টেলোফেজ, তাদেরকে অনলাইন থাপ্পড়। যারা উত্তর করছে মেটাফেজ, যারা উত্তর করেছে প্রো মেটাফেজ, একদম মাইর। এগুলো একটাও না, কারণ কালকে কি পড়ালাম? কালকে পড়াটা ভুলে গেলা? কালকে কি পড়ালাম? শুরুতে ছিল এরকম প্যাচ, তারপরেই তো এক্স 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 ভি ভি ডাবল প্যাচ, এইটাই তো কালকের পড়া। তাহলে এইটা তো ছিল ইন্টারফেস দশা। ইন্টারফেস থেকে প্রথম ক্রোমাটিড মানেই তো এক্স। এই যে দশাটা, এই দশাই তো তোমার প্রথম। এই দশাটার নাম কি? এই ধাপটার নাম কি? এই ধাপটার নাম হলো প্রোফেজ। এই ধাপটার নাম হলো প্রোফেজ। আমরা যাতে এই কথাটা মনে রাখি। তাহলে ক্রোমাটিন থেকে ক্রোমাটিড তৈরি হয় কোন ধাপে? ক্রোমাটিন থেকে ক্রোমাটিড তৈরি হয় প্রোফেজ ধাপে। এই তো বললাম তো, এই লাইনটা, এই প্রশ্ন তুমি সরাসরি পাবা না। এটাই তো একটু যারা ভালো পড়ালেখা করবে তারা এই উত্তরগুলো করতে পারবে। তো আমরা যা যা পড়াইছি, আমি অলিম্পিয়াডে ওই জায়গা থেকেই প্রশ্ন করব। আমি ক্লাসে পড়াইনি এমন কোনো প্রশ্ন আমরা অলিম্পিয়াডে করব না। অলিম্পিয়াডটা আমাদের 15 তারিখ। কিন্তু পারবে কারা? তুমি জাস্ট কপি করবা, চ্যাট জিপিটিকে দিবা, 15 জন চ্যাট জিপিটিকে দিবা, চ্যাট জিপিটিকে দাও না, দেখো এটা পারে কিনা। পারবা না। তো চ্যাট জিপিটি তো অনেক ভুল করে, গুগল জেমিনি অনেক ভুল করে, এতটা সহজ হবে না। তো দেখো এইরকম প্রশ্ন তোমাকে আমরা দিব। তাহলে আমি মনে করি যে আমি তোমাদেরকে যা যা পড়ালাম সেটা ছিল মাইটোসিসের একটা বেসিক কথা। আজকে আগামী 1 ঘন্টায় আমি তোমাকে মিওসিস নিয়ে পড়ালেখা করাবো। মাইটোসিস এবং মিওসিস, আজকে আমরা মিওসিস নিয়ে পড়বো। মিওসিসের মূল কথাগুলা তোমাকে আমি জানাই দিব, একদম মূল কথাগুলা তোমাকে জানাই দিব, যে এটা কিভাবে ঘটে, একদম মূল কথা তোমাকে জানাই দিব। মনে রাখবা যে মিওসিস মানেই এই পৃথিবীতে তুমি আসছো তার কারণেই মিওসিস। মিওসিস আছে বলেই ছেলেদের শুক্রাণু তৈরি হয়, মেয়েদের শরীরে ডিম্বাণু তৈরি হয়। এই শুধুমাত্র একটা জায়গাতেই মিওসিস ঘটে, এই কথাটা মনে রাখবো। ধরো এইটা হলো বল্টু, এই হলো বল্টু, এই হলো বল্টু, ঠিক আছে? এই আমাদের বল্টু, এর নাম হলো বল্টু। তো এই যে বল্টু দুনিয়াতে এসেছে, তো বল্টু যে একটা ছেলে, এর শরীরে শুক্রাণু তৈরি হবে। এখন পুরো বল্টুর শরীরে এরকম ধরো 1000 কোটি কোষ আছে। ধরো বল্টু ছোট মানুষ, ধরো 1000 কোটি কোষ। এর মধ্যে 1000 কোটি কোষের মধ্যে মাত্র এক ধরনের কোষে মিওসিস হয়। তোমরা আমাকে বলো তো, ওই কোন কোষটার নাম কি? ওই কোষটার নাম কি যেই কোষে মিওসিস হয়? বল্টুর কোষের নাম কি যেই কোষে মিওসিস হয়? এই কথা কে বলতে পারবে? আর একজন বলেছে এইচএসসি 26-এ নোট সাবমিট অবশ্যই করতে পারবা। যারা এইচএসসি 26-এ ক্লাস করছো ডিএমসি ড্রিমার্স গ্রুপে করবা। আর এইচএসসি 27 যারা, তারা নোট সাবমিট করবা আমাদের 27-এর যে প্রাইভেট গ্রুপটা আছে ফ্রি সাইকেলের, যেটা লিঙ্ক দেওয়া আছে, দেখো একদম শুরুতে লিঙ্ক দেওয়া আছে, সেইটাতে তুমি সাবমিট করতে পারবা। আমাদের এইটাতে তুমি সাবমিট করতে পারবা। ওকে, ভেরি গুড। একজন বলেছে সেক্স সেল। না ভাইয়া, সেক্স সেল বলে দুনিয়াতে কোনো সেল নাই। তো তোমরা তো ভেরি গুড। এইটাকে মনোয়ারুল করিম, হয়তো এটা তার বাবার, চ্যাট জিপিটি নাদান, হ্যাঁ, জনন মাতৃকোষ, ফ্যান্টাস্টিক।
এদের উত্তর সঠিক। তাহলে পৃথিবীতে একমাত্র কোষ তোমার বডিতে যেইটাতে তোমার মিওসিস হয় সেটার নাম জনন মাতৃকোষ। যদিও এই লাইনটা আসলে পুরাপুরি সত্য না। এই যে বললাম মিওসিস হয় কোন কোষে, এই লাইনটা আসলে পূর্ণাঙ্গ সত্য না। বুঝতে পারলাম? কিন্তু তোমাদের জন্য আপাতত একদম আর্লি স্টেজে এইটাই আসলে সত্য লাইন। কিন্তু তুমি যদি বলো ভাই রিয়েল অ্যান্সারটা কি, আমাকে আসল সত্যটা বলেন। আসল সত্যটা হলো, আসল সত্যটা বোঝাতে গেলে মানে আসল সত্যটা কিছুটা কঠিন। মানে ওটা তুমি অবশ্যই পড়বা, আজও কালক সেটা তুমি পড়বাই, কিন্তু আসল সত্যটা রেদার দেন কিছুটা কঠিন। তারপর আপাতত আমরা যেটুকু শিখি সেটা হলো একটা জনন মাতৃকোষ থেকে বল্টুর 4টা শুক্রাণু তৈরি হবে। বল্টুর একটা জনন মাতৃকোষ থেকে বল্টুর 4টা শুক্রাণু তৈরি হবে। এইরকম 4টা শুক্রাণু তৈরি হবে। একইভাবে বল্টু যাকে বিয়ে করবে, ধরো তার নাম হলো মন্টি। আচ্ছা, মন্টির ছেলের নাম হয়ে গেল। বল্টুর বউয়ের নাম কি দিব তোমরাই আমাকে বলো। বল্টুর বউয়ের নাম দিলাম হলো বিলটি। বল্টুর বউ হলো বিলটি। এই হলো বিলটি দেখতে, এই হলো বিলটি। বিলটি কিছুটা রাগী। তো বিলটির শরীরেও একইভাবে বিলটির শরীরে তৈরি হবে ডিম্বাণু। বিলটির শরীরে ডিম্বাণু যেখান থেকে তৈরি হবে তার নাম হলো, বল্টুর বউয়ের নাম বিলটি, তার নামও জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ থেকে বিলটির একটা ডিম্বাণু তৈরি হবে। খেয়াল করো, বল্টুর তৈরি হলো 4টা শুক্রাণু, বিলটির তৈরি হলো একটা ডিম্বাণু। তোমরা বলতে পারো ভাই এরকম আলাদা কেন? বিলটিরও আসলে 4টা কোষই তৈরি হয়। বিলটিরও 4টা কোষই তৈরি হয়, কিন্তু বিলটিরও আসলে 4টা কোষই তৈরি হয়, কিন্তু বাকি যে 3টা কোষ এরা আসলে এদেরকে বলে পোলার বডি। এটা তোমরা পড়ার কথা। এরা নষ্ট হয়ে যায়, এদেরকে বলে পোলার বডি। এরা নষ্ট হয়ে যায়, থাকে মাত্র একটা ডিম্বাণু। আর একটা ডিম্বাণু থাকে বলেই মানুষের একটা বাচ্চা হয়। না হলে যদি 4টা ডিম্বাণু থাকতো প্রত্যেক মাসে, তাহলে একটা মা প্রত্যেকবার 4টা করে বাচ্চা জন্ম দিত। মাঝে মাঝে দেখো না যে একই মায়ের পেটে 2 রকম বাচ্চা জন্ম নেয়, একই সাথে যমজ বাচ্চা। তখন কি হয়, এই যে পোলার বডিগুলা, এই 3টা তো নষ্ট হয়ে যাওয়ার কথা, তারা নষ্ট হয় না, তারা থেকে যায়। শুক্রাণুর তো অভাব নাই, শুক্রাণু এসে 2টা ডিম্বাণু থেকে 2টা বাচ্চা জন্ম দেয়। অনেক সময় দেখবা যে 4 রকমের বাচ্চা জন্মাইছে। বুঝতে হবে তখন 1টা 2টা 3টা 4টাই প্রত্যেকটা ডিম্বাণুই তারা বেঁচে থাকে। এই হলো যমজ বাচ্চা হওয়ার একটা রহস্য। যমজ বাচ্চা 2 ধরনের হয়। এক ধরনের হলো এই সিস্টেমে ডিম্বাণু প্রত্যেক মাসে একটা করে তৈরি হওয়ার কথা, বাকি 3টা ডিম্বাণুই নষ্ট হয়ে যাওয়ার কথা। কোনো কারণে যদি ওই ডিম্বাণুগুলো সার্ভাইভ করে যায়, যাদেরকে আমরা বলবো পোলার বডি, যদি তারা নষ্ট না হয়, তাহলে পৃথিবীতে যমজ বাচ্চা হবে। বল্টু এবং বিলটির যে বাচ্চা হবে, সেই বাচ্চাগুলো যমজ হবে, ত্রিমজ হবে, চতুর্মজ হবে, 2টার জায়গায়। বুঝাতে পারলাম? এক্সামের টেনশনে আছি ভাই। হুমারয়, কিসের এক্সাম, কিসের টেনশনে আছো? রেজাল্টের? ওকে, নাকি কলেজ অ্যাডমিশনের? তাহলে কেমন শিখলাম আমরা যমজ বাচ্চার ব্যাপারটা তুমি কেমন শিখলা, কেমন লাগলো? ভাইয়া 4টার বেশি কি করে হয়? 4টার বেশি, ওই যে বললাম যমজ হওয়ার 2টা সিস্টেম। একটা সিস্টেম হলো ডিম্বাণু সিস্টেম। ডিম্বাণু সিস্টেমে 4টার বেশি হওয়া আসলে কঠিন বা প্রায় অসম্ভব। একদমই অসম্ভব তা না, হতেই পারে, কারণ প্রত্যেক মাসে এরকম 4টা করে তৈরি হয়। কোনো কারণে আগের মাসেও শুক্রাণু গেল, পরের মাসেও গেল, সব মিলে হতে পারে। তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি পসিবল। কিন্তু এক নারীর পেটে কিন্তু অনেকগুলো বাচ্চা হতে পারে, সেটার আরেকটা মেকানিজম আছে, সেটা তো আজকের ক্লাসে আলোচনা না। বাট এইটুকু বুঝতে পারলা কিনা, শুধুমাত্র এইখানেই, শুধুমাত্র এই জায়গাতে তাকায় দেখো, শুধুমাত্র এই বিক্রিয়াটাতেই পৃথিবীতে মিওসিস হয় মানুষের শরীরে। শুধুমাত্র এই বিক্রিয়াটাতে মিওসিস হয়। মিওসিস হয় শুধুমাত্র এই বিক্রিয়া 2টাতে। শুধুমাত্র এই বিক্রিয়া 2টাতে মিওসিস হয়। আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এটাকে বুঝতে পারছো? আগে এটা বলো, মিওসিস কোথায় হয়? সবাই উত্তর করবা জনন মাতৃকোষ। দেখো তোমরা কিন্তু জনন কোষ কথাটা অনেকেই লিখতে চাইলে সেক্স সেল। জনন কোষ মানে সেক্স সেল না, রিপ্রোডাক্টিভ সেল, জার্ম সেল বলে। তো জনন কোষের ইংলিশ কি? জার্ম সেল, এটা একটা। আরেকটা নাম হলো গ্যামিটোসাইট, আরেকটা নাম হলো গ্যামিটোসাইট। জনন কোষের আরেকটা নাম হলো গ্যামিটোসাইট। সবাই লিখে ফেলো।
গ্যামিটোসাইট বা গ্যামিট, জনন কোষকে কতগুলো নামে লেখে দেখো। জনন কোষ পরীক্ষায় তুমি প্রত্যেকটা নামই পাবা, বা ভবিষ্যতে যখন পড়বা জনন কোষের অপর নাম গ্যামিট, জার্ম সেল, জনন কোষ, গ্যামিটোসাইট। সাইট মানে কোষ। তাহলে এই যে জনন কোষ কয় রকমের? 2 রকমের, শুক্রাণু আর ডিম্বাণু। এখন তোমাদেরকে আমি একটা অসাধারণ প্রশ্ন করব, দেখি কে উত্তর দিতে পারে। এই সবগুলাই হলো জনন কোষের নাম। আমি তোমাদেরকে এখন একটা দেখি কে সঠিক উত্তর দিতে পারে, কে অনলাইন থাপ্পড় খায় এবং কে। আমার কণ্ঠ একটু ভাঙা, গতকালকে রাতে আমরা সবাই ক্রিকেট খেলছিলাম, মেডিকেল ব্যাচ ভার্সেস ইঞ্জিনিয়ারিং ব্যাচ। তো আমরা মেডিকেল ব্যাচ একটা ম্যাচে জিতেছি, প্রথমটাতে, পরেরটাতে হেরে গেছি। তো সেটাতে চিৎকার চেঁচামেচি করে মানে স্লেজিং করতে করতে কণ্ঠে 12টা বেজে গেছে। তো এখন তোমরা আমাকে বলো এই লাইনটা কোনটা সত্য নাকি মিথ্যা? লাইনটা কি সত্য নাকি মিথ্যা তোমরা আমাকে বলো। দেখো তো। ছাব্বিশ 25 সবার জন্য চ্যালেঞ্জ। আবিদ, চিত্রের ক্লাস পেয়ে যাবে আবিদ, একদম মাথায় আছে, মোটেই প্যারা নিও না আবিদ। ট্রু না ফলস? ট্রু না ফলস? ফলস না ট্রু? ট্রু 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 ট্রু। অসংখ্য বাচ্চা বলতেছে এটা সত্য, জনন কোষে মিওসিস হয়, জনন কোষে মিওসিস হয়। অসংখ্য বাচ্চা বলছে ভাই ইহা 100% সত্য। সত্য সত্য সত্য। তোমার পরীক্ষায় এই লাইনটাই প্রশ্নে আসবে, এটা কি সত্য নাকি মিথ্যা? যারা উত্তর দিলা জনন কোষে মিওসিস হয় তাদেরকে অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। ও ভাই বোনেরা, একটু চিন্তা করার ক্ষমতা বাড়াও। এতক্ষণ ধরে পড়াইলাম যে জনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হয়, ফলে জনন কোষ তৈরি হয়। শুক্রাণু মানেই তো জনন কোষ। তার মানে কি মিওসিস হয় আসলে কোথায়? জনন মাতৃকোষে। সেখান থেকে জনন কোষ তৈরি হয়। জনন কোষের উপরে কি আর কখনো বিভাজন হয়? মানে জনন কোষে কি আর মিওসিস হয়? না। তাহলে সঠিক লাইনটা কি? সঠিক লাইন হলো মিওসিসের ফলে, মিওসিসের ফলে জনন কোষ তৈরি হয়। দেখো বাংলা ভাষা দুইটা তো সম্পূর্ণ 2 রকম লাইন। মিওসিসের ফলে জনন কোষ তৈরি হয় আর জনন কোষে মিওসিস হয়, দুইটা কিন্তু সম্পূর্ণ 2 রকম লাইন। দুইটা কিন্তু সম্পূর্ণ 2 রকম। ভাইয়া আজকের ক্লাস করে ডিএমসি কনফার্ম করতে চাই। ফয়জুল তুই আবার আসছিস? হ্যাঁ, আজকের ক্লাস করে ডিএমসি কনফার্ম করতে হলে তোকে যেটা করতে হবে, একটা অ্যাক্সিডেন্টের শিকার হতে হবে। রাস্তায় গিয়ে জাস্ট ট্রাক চাপা পড়লে তো ডিএমসি না, তুই পরকালের এমসিতে চলে যাবি। তোকে ধর একটা মোটর সাইকেলের সাথে ধাক্কা খাইতে হবে, পাটা ভেঙে গেল, তাহলে তুই ডিএমসিতে আসতে পারবি। এছাড়া তোর আজকের ক্লাস করে ডিএমসিতে আসা সম্ভব না। তো তাহলে দেখো একদম ঠিক আছে। তাহলে তাকায় দেখো, জনন কোষে মিওসিস হয়, এই লাইনটা সত্য নয়। আবার মিওসিসের ফলে জনকোষ তৈরি হয়, এই লাইনটা সত্য। এই লাইনটা সত্য হবে কখন? এই লাইনটা সত্য হবে তুমি যদি এই লাইনটা দাও, জনন মাতৃকোষে মিওসিস হয়। দ্যাটস ফাইন। খুব বোঝাতে কি পারলাম? তাহলে জনন মাতৃকোষে মিওসিস হয়।
ইহা তোমাকে জানতে হবে। কে যেন বললো, কত বড় ধোকা! এইটা বললাম তো, এটা বই পড়ে তুমি বুঝলেও বুঝতে পারো, কিন্তু এই কনসেপ্টটা খুবই, এবং তোমাদের যে সামনে কলেজ অ্যাডমিশন আছে, কলেজ অ্যাডমিশনে এইরকম এমসিকিউ আসে, একরকম আসে। সবসময় মনে রাখতে হবে যে জনন কোষে কখনো মিওসিস হয় না, মিওসিস হয় জনন মাতৃকোষে। কে যেন বললো নিম্ন শ্রেণীর জীবে জনন কোষে মিওসিস হয়, একদম ভুল। তোমার জানাতে একদম ভুল আছে। পৃথিবীর কোনো জনন কোষেই আর কোনো কোষ বিভাজনই হয় না। জনন কোষ একবার তৈরি হয়ে গেলে, শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণু একবার তৈরি হয়ে গেলে আর কখনো সেইখানে কোনো ধরনের মিওসিস হয় না। তাহলে দিস ইজ গুড। আমরা তাহলে সবাই কেমন বুঝতে পারলাম ফকফকা কিনা? এই তথ্যকে আগে জানতা, এবং আবারও বলছি এই তথ্য ভবিষ্যতেও কখনো জানবা না তুমি যদি খেয়াল না করো। কেমন লাগলো তথ্যটা শিখে? তাহলে আমরা আজকে সেই মিওসিসের স্টাইলটা শিখবো। তাহলে এখন একটা জনন মাতৃকোষের দিকে তাকাও। একটা জনন মাতৃকোষ, এই হলো একটা জনন মাতৃকোষ, তার ভেতরে এই যে একটা জনন মাতৃকোষ, এই হলো তার নিউক্লিয়াস, এই হলো তোমার 46 দিয়ে দিলাম আমি, 46টা কোষ। এটা একটা জনন মাতৃকোষ যার ভেতরে 46টা ক্রোমোজোম। জনন মাতৃকোষ যার ভেতরে 46টা ক্রোমোজোম, এইখান থেকে 4টা শুক্রাণু তৈরি হবে বা 4টা ডিম্বাণু তৈরি হবে। 4টা, ধরো 4টা শুক্রাণু বানাচ্ছি। এরা হলো 4জন ডিম্বাণু। তাহলে এই যে 4টা শুক্রাণু তৈরি হলো, ডিম্বাণু না, এরা হলো 4টা শুক্রাণু। কি সুন্দর দেখতে! তুমি তাকায় দেখো, এই জায়গাতেই ঘটলো মিওসিস। এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেখাবো, এই শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা একটা মিওসিস ঘটে 2 ধাপে। আজকের এই পড়াটা খুব ইম্পর্টেন্ট। কত পোলাপান যে ভুল করে। তার মানে কি দেখো তো, মায়ের কাছে ক্রোমোজোম ছিল 46টা, কিন্তু বাচ্চাদের কাছে আছে 23টা করে। পরীক্ষায় প্রশ্ন আসবে মিওসিসের অপর নাম কি? মিওসিসের অপর নাম কমে যাওয়া, হ্রাসমূলক বিভাজন। মিওসিসের অপর নাম কি? মিওসিসের অপর নাম হ্রাসমূলক বিভাজন। মিওসিসের অপর নাম কি? হ্রাসমূলক বিভাজন। কেন? মায়ের কাছে 46টা ক্রোমোজোম, বাচ্চার কাছে 23টা। এখন তাহলে দেখো তো, গতদিন তোমাকে বলছি, কার কার মনে আছে? একটা 23, দুইটা 23, তিনটা 23, চারটা 23। চারটা 23 যোগ করলে কত হয়? 4টা 23 যোগ করলে হয় 92। মায়ের কাছে 46 টাকা হয়ে গেল 92 টাকা। কি ছিল টেকনিকটা? কি ছিল বলো? কোন টেকনিকটা এই জায়গায় ঘটে? এখানে কোন টেকনিকটা ঘটে যে এখানে 46 দুগুণে 92 হয়ে যাচ্ছে? হ্রাসমূলক বিভাজন, রিডাকশনাল ডিভিশন। হ্রাসমূলক বিভাজন, রিডাকশনাল ডিভিশন। ভেরি গুড। ডিএনএ রেপ্লিকেশন। সাবাস। আমার পেজের বাচ্চারা কেউ উত্তর করে না, ওরা খালি ক্লাসটা দেখছে, কিন্তু কেউ উত্তর করছে না। তাহলে জানিয়ে দিলাম। তাহলে 46টা ক্রোমোজোম যে 92টা হয়ে গেল, দেখো প্রত্যেকটাতে 23। খেয়াল করো, বা প্রত্যেকের কাছে হাফ, কিন্তু 4জন মিলে তো এর ডাবল। তার মানে কোষটা বিভাজিত হওয়ার আগে এই জায়গাতে আসলে ডাবল হয়ে যায় 92। কিন্তু তোমাদেরকে জাস্ট একটু খেলে বলে রাখি, আলটিমেটলি কিন্তু কোষের মধ্যে কখনোই 92টা ক্রোমোজোম হবে না। ব্যাপারটা হলো অনেকটা এরকম যে 92টা ক্রোমোজোমের ম্যাটেরিয়াল তৈরি হয়ে যাবে পুরোপুরি, কিন্তু একদম আলাদাভাবে তুমি দেখতে পাবে না। মানে কোষে তুমি কখনোই 92টা ক্রোমোজোমকে আলাদা করে দেখতে পাবে না, কিন্তু ওই যে একটা ক্রোমোজোমের ডাবল লেয়ার মতো দেখাবে। তোমার ক্রোমোজোমটা মোটা হয়ে যাবে, একের জায়গায় 2জন করে থাকবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে যখন 46টা, প্রথমে ছিল 46টা, যখন ডাবল হয়ে গেল বিভাজনের ঠিক পূর্ব মুহূর্তে, তখন এদেরকে ধর একটু মোটা মোটা তুমি দেখবা, কিন্তু
আলটিমেটলি সংখ্যায় দুইটাই দেখবা, কিন্তু একটার মধ্যে দুইটা ক্রোমোজোম ম্যাটেরিয়াল, এইটাকে ভাঙলে আলটিমেটলি এখান থেকে দুইটা ক্রোমোজোম পাওয়া যাবে। এই কথাটা কিন্তু বুঝাই দিলাম। যখন আমি বলি 92, তার মানে কিন্তু 92টা ক্রোমোজোমের ম্যাটেরিয়াল, মানে এর অর্থ কিন্তু এই না টোটালি যে ওই জায়গাতে আসলে 92টা ক্রোমোজোম কখনো মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে। এইটা কিন্তু একটা ধারণা তোমাকে চিন্তা করে দিলাম, মানে তোমার ধারণাটা তোমার একটু ক্লিয়ার করে দিলাম। এখন তোমাদেরকে একটু খালি বলে দেই যে মিওসিস কিন্তু মাইটোসিসের 5টা ধাপ, সেটা তো একটা কথা, কিন্তু মিওসিসের বড় বড় ধাপই হলো 2টা। যেমন মাইটোসিসের ধরো বাংলাদেশের জেলা কয়টা, ধরো বাংলাদেশের জেলা হলো, বা ধরো বাংলাদেশের বিভাগ কয়টা, তোমরা আমাকে বলো তো বাংলাদেশের বিভাগ কয়টা? বিভাগ, বাংলাদেশের বিভাগ কয়টা? বাংলাদেশের বিভাগ 5 3 8, 8টা, রাইট? বাংলাদেশের 8টা বিভাগ। এখন ধরো এই যে বাংলাদেশে 8টা বিভাগ, এইটা হলো একটা শ্রেণী বিভাগ, 8টা বিভাগ। আবার ধরো বাংলাদেশকে তুমি 2টা প্রদেশে ভাগ করে ফেললা, ধরো উত্তরবঙ্গ বাংলাদেশকে তুমি 2টা প্রদেশে ভাগ করে ফেললা, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ। এরপরে তুমি উত্তরবঙ্গকে আরো 8 বিভাগে ভাগ করলা, দক্ষিণবঙ্গকে আরো 8 বিভাগে ভাগ করলা। মানে কি? তার মানে এদেরও ধরো 8টা করে বিভাগ বা এরকম ভাগই থাকবে, কিন্তু তার আগে আরেকটা শ্রেণী চলে আসবে, ধরো আরো একটা ভাগ চলে আসলো। তো একইভাবে মাইটোসিস যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ 5 ভাগে বিভক্ত, মায়োসিসকেও আমরা এইভাবে ভাগ করব, কিন্তু তার আগে মায়োসিসকে এইভাবে লেখা হয়। তাকায় দেখো, আমি আচ্ছা মায়োসিস লিখতেছি, পরীক্ষার খাতায় মায়োসিস লেখো, মিওসিস লেখো, কোনো ব্যাপার না, বানানটা কিন্তু ঠিক করতে হবে। মিওসিস বানানটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। তাকায় দেখো, মিওসিসকে আমরা আগে 2 ভাগে ভাগ করব, আমরা আগে 2 ভাগে ভাগ করব। একটার নাম মিওসিস 1, একটার নাম মিওসিস 2। এরপর তুমি মিওসিস 1কে আবার প্রত্যেক ভাগে ভাগ করো, প্রোফেজ, মেটাফেজ, মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এইখানে দেখো প্রোমেটাফেজ নাই, এখানে প্রোমেটাফেজ আমরা আনি না, কারণ প্রোফেজ আর প্রোমেটাফেজ একই জিনিস আসলে। তো উন্নত বইগুলাতে তোমরা যখন বড় হবা, বড় ক্লাসের বই পড়বা, তখন তুমি দেখতে পাবা যে আসলে প্রোমেটাফেজ বলে আলাদা কোনো ধাপ নাই, ওটা আসলে প্রোফেজেরই পার্ট। দেখো মিওসিসকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এইভাবে তাকায় দেখো, এই হলো সিস্টেমটা। মিওসিস 1 ভালো করে দেখ, মিওসিস 2 কেমন আছিস তুই। আবার মিওসিস 1কে 4 ভাগে ভাগ করলাম, আবার মিওসিস 2কেও একই রকম 4 ভাগে ভাগ করলাম। আমরা এটাকে কি বলি জানো? আমরা এটাকে বলি প্রোফেজ 1, মেটাফেজ 1, এনাফেজ 1, টেলোফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, এনাফেজ 2, টেলোফেজ 2, এইভাবে লেখা হয়। তাহলে এই ভাগটা বুঝতে পারাটা একটা বিশাল কাজ, এই তথ্যগুলা জানতে পারাটা একটা বিশাল কাজ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, প্রেয়সী তো দেখা যাচ্ছে, প্রেয়সী কি 26 ব্যাচ নাকি, যে এসএস এর পেজে ক্লাস করছো? আর আমার পেজে, ডক্টর তোফায়েল আহমেদ পেজে যারা ক্লাস করছে, ওরা কোনো রিপ্লাই দেয় না, ওরা খালি ক্লাস করতেছে, ওরা শুধু ওরা খালি ক্লাস করছে, কিন্তু ওরা কোনো ধরনের রিপ্লাই দিচ্ছে না। ওরা রিপ্লাই, ওদের কাছ থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না আমি। ওকে, ঠিক আছে, সুন্দর।
আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু চারটা করে ভাইয়া 26 ব্যাচের ক্লাস কোন দিন? পরশুদিন, পরশুদিন শনিবার। আচ্ছা, তাহলে সাউন্ড কম, ফাইন। এখন তোমাদেরকে একটা টেকনিক বলি, মানে এখন তোমাদের জন্য প্রশ্ন। দেখো তো, ঘটনা তো দুই রকম হতে পারে। তুমি একটা জিনিস একটু তাকায় দেখো, ঘটনা কিন্তু দুই রকম হতে পারে। এগুলো কিন্তু পোলাপান, এগুলো কিন্তু আসল পড়া। এইচএসসি শেষ হয়ে যাবে, তারপরও তুমি এগুলা পারবা না। অ্যাডমিশনে গিয়ে খাবা যদি এই কনসেপ্ট গুলো তোমার ভালো না থাকে, ভুল হবে। দেখো, একটা থেকে চারটা তৈরি হবে, এখন তো দুই ভাবেই তো হইতে পারে। দেখি তো কে বুঝতে পারে আমার এই প্রশ্নটা। দেখো তো ভাইয়া, সবাই একটু দেখো। আহা, ঠিক আছে। দেখো, এই যে এখানে 46, 23, 23, 23, 23, 23, 23, 23, 23, এখানে 46। দেখো এখন ঘটনা কোনটা ঘটে তোমরা আমাকে বলো। দেখে আগে দেখতে পাও কিনা যে পার্থক্য বুঝতে পারতেছো কিনা, এই বলগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারো কিনা। এটা হলো মাইটোসিস 1, সরি মিওসিস 1, এটা মিওসিস 2। মিওসিস 1, মিওসিস 2 মানে কি ভাইয়া? এইরকম ঘটে নাকি এইরকম ঘটে? তোমাদের কি ধারণা যে এইটাকে বলে মিওসিস 1, প্রথম ধাপেই কি অর্ধেক হয়ে যায়, দ্বিতীয় ধাপে জাস্ট কপি হয়, নাকি প্রথম ধাপে একই রকম থাকে, দ্বিতীয় ধাপে অর্ধেক হয়? অর্ধেক তো যে কোনো ধাপে হতে পারে। তোমরা আমাকে বলো, এটা হলো এ, এইটা হলো বি, এ নাকি বি, কোনটা আসলে ঘটে, সঠিক কোনটা? এ নাকি বি, কোনটা সঠিক? প্রথম ধাপে কমে যায় নাকি দ্বিতীয় ধাপে কমে যায়? তাকায় দেখো, কমে কিন্তু যাবেই দিন শেষে। কমে কোন জায়গায় আসলে কমে, প্রথম ধাপে নাকি দ্বিতীয় ধাপে? আসল কমাটা কমে কোন জায়গায়, কে বলতে পারবে? জাহান তুয়া, রূপন্তী ইসলাম, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝাটা। প্রথম পিকচারটা ঠিক আছে নাকি দ্বিতীয় পিকচারটা ঠিক আছে, এটাই কিন্তু আসল আসবে। শারমিন বৃষ্টি, মারুফা, ভেরি গুড মারুফা, জান্নাতুল, মাহফুজা খানম, সাবাস সাবাস, সবার উত্তর দিচ্ছ। জনন মাতৃকোষে মিওসিস হয়, বুঝলাম না বন্ধু, 1 নাম্বার। তাহলে তোমরা বেশিরভাগই উত্তর দিচ্ছ 1, এ জয়যুক্ত হয়েছে, এবং এটাই সত্য। ভেরি গুড। তাহলে এই ঘটনাটাই আসলে ঘটে। কি ঘটনা ঘটে? যে প্রথম ধাপেই হাফ হয়ে যায়, তার মানে মিওসিস 1 এইটাতেই আসলে হাফ হয়ে যায়। সেই জন্য মিওসিস 1কে আমরা বলবো আসল মিওসিস। মিওসিস 1কে আমরা বলবো আসল মিওসিস। মিওসিস 1কে আমরা আসল মিওসিস বলবো। কারণ এইটাতেই তোমার আসল ঘটনাটা ঘটে। মিওসিস 1কে বলে আসল মিওসিস, এইটাতেই তোমার আসল ঘটনাটা ঘটে। মিওসিস 2, ভেরি গুড, তাই লিখে রাখা। এসএসসিতে এই কনসেপ্টটা বইয়ে ভালোভাবে না থাকলেও এমসিকিউ আসতো, পারবো আমরা ইনশাল্লাহ। তাহলে দেখো, এইটা কিন্তু ভুল, এইটা একদম ব্রেন থেকে মুছে ফেলো, এবং এটা আলটিমেটলি তোমার ব্রেন থেকে মুছেও যাবে, চিন্তা করার কোনো কারণ নাই। ব্রেন থেকে মুছে যাবে, একদম মুছে যাবে, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। কারণ কি? কারণ হলো, দেখো
এই যে এইটা দেখো তো, 23 থেকে 23 দুইটা করে, একটা 23 থেকে দুইটা 23 তৈরি হচ্ছে, একটা 23 থেকে দুইটা 23। আমরা মাইটোসিসে কি করি মনে আছে? মাইটোসিস হলো সেই কোষ বিভাজন প্রক্রিয়া, যেই কোষ বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষ থেকে দুইটা বাচ্চা তৈরি হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে বাচ্চার ক্রোমোজোম সংখ্যা। আবার দেখো, মাইটোসিস সেই কোষ বিভাজন প্রক্রিয়া, যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা থেকে দুইটা বাচ্চা তৈরি হয়, ওই বাচ্চা দুইটা মায়ের সমান থাকে। তার মানে কি এরা আসলে মাইটোসিস। তোমাকে তাহলে আসলে জানতে হবে মিওসিস 2 আসলে একটা মাইটোসিস। তাহলে মিওসিস 1 বা মায়োসিস 1, মিওসিস 1 বা মায়োসিস 1 এইটাই হলো প্রকৃত মিওসিস। এইখানেই প্রকৃত হ্রাসমূলক বিভাজন ঘটে, প্রকৃত হ্রাসমূলক বিভাজন ঘটে। আর মিওসিস 2 এইটা আসলে মাইটোসিসের অপর রূপ। এইটা আসলে মাইটোসিস, এইটা আসলে মাইটোসিসই, এইটা আসলে মাইটোসিস। তারপরে মিওসিসের ভিতরেও কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু মাইটোসিস দেওয়া। তাহলে এই কথাটি তুমি যখন বুঝে যাবে তুমি কত ভালো পারবে। সবাই বলো মারহাবা। মারুফা বলে ফেলো মারহাবা। মারুফা বলেছে ওয়াজ ভালো লাগে, বলে ফেলো মারহাবা। বি হলে কি সমস্যা? না, বি হলে কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনাটা ঘটে তো এইভাবে। মানে ও বলছে যে ভাই বি হইলেও তো কোনো সমস্যা দেখি না। না, সমস্যা আছে ব্যাপারটা তা না, কোনো সমস্যা নাই, কিন্তু ঘটে ঘটনাটা কিভাবে? আমাদের শরীরে ঘটনাটা ঘটে এইভাবে। আর বি হলে যে একদম সমস্যা নাই তা না, একটু এক্সট্রিম লেভেলের কিছু গঠনগত সমস্যা হতে পারে। বাট দুইভাবেই তো তুমি আসলে দিন শেষে একটা থেকে চারটা পাবা। বি দিয়েও তো মিলাতে পারবা, কিন্তু ভুল হবে আর কি। কারণ তোমার শরীরে ঘটনাটা ঘটে কিভাবে? তোমার শরীরে ঘটনাটা ঘটে এইভাবে। তাহলে এইটা আসলে জানতে হবে। মারহাবা। তাহলে কি সুন্দর জানলাম, এইটা সুন্দর তোফায়েল ভাই স্পেশাল কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টটা ছবি এঁকে আমি সবসময় বুঝাই এবং এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে বলতে এমসিকিউ আসে। এবং এই কনসেপ্টটা এত গুরুত্বপূর্ণ যে তোমার এখন লেখার জন্য যে মায়োসিস মিওসিস 1 নাকি মিওসিস 2 কোনটা হলো প্রকৃত মিওসিস, তুমি উত্তর করবা যে মিওসিস 1 হলো প্রকৃত মিওসিস, মিওসিস 2 আসলে মাইটোসিস, তুমি আসলে ব্যাখ্যা করতে পারবা। তাহলে দেখছো নকল বি হলো নকল মিওসিস। ভেরি গুড, কি সুন্দর উত্তর করতে পারছো। সাবাস সাবাস, গজব লারিতু, খুব ভালো উত্তর হচ্ছে। তোমরা কিন্তু ভালো পড়ালেখা করো। এইচএসে 27 ব্যাচের বাচ্চারা 26 ব্যাচের মতোই 26 ব্যাচের মতোই তারা একই রকমভাবে এনথুসিয়াস্ট। যখন 26 ব্যাচ আসছিল তখনও কিন্তু আসলে এরকম বলা হতো যে 26 ব্যাচকে উত্তেজিত বলা হতো। আজকে 26 ব্যাচের ভাইয়া আপুরা কিন্তু 27 ব্যাচকে নিয়ে বলে যে ওরা উত্তেজিত। যখন 26 এসেছিল তখনও কিন্তু 26কে উত্তেজিত 26 বলা হয়েছে। 25 যখন আসছিল তো এটা অনলাইনে ট্রেন্ড। আগে এই জিনিসটা তো ছিল না। গত 2-3 বছর ধরে তো এরকম যে অনলাইনে তুমি এখন দেশের সব ভালো ভালো শিক্ষকের ক্লাসগুলো ঘরে বসে করতে পারো। বললাম আমি তো আবারও বলতেছি যে এই কনসেপ্টগুলো তুমি কলেজে যাও, দেখো কলেজে গিয়ে তুমি আসলেই এগুলা বুঝতে পারো কিনা, বা কলেজে গিয়ে তোমার আসলেই এগুলা তোমাকে কলেজে শেখাবে কিনা। 2 বছর পার হয়ে যাবে, কোষ বিভাজন চ্যাপ্টার 10 বার পড়বা। আজকে 3টা কনসেপ্ট শেখাইলাম। 1 নম্বর কনসেপ্ট এইটা হয়তো বা শিখাতে পারো, এটা কমন কনসেপ্ট। কিন্তু এই যে কনসেপ্টটা শেখালাম, যে এই কনসেপ্ট বললাম তো, এই লাইনটা যে সত্য না মিথ্যা, এই লাইনটা ব্যাখ্যা করার ক্ষমতা তোমার কলেজে 2 বছর পড়ার পরে হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গালি দেওয়া, তারপর এই যে এমসিকিউটা, ক্রোমাটিন থেকে ক্রোমাটিন তৈরি হওয়া কিভাবে সহজে চিনতে পারবা, 2 বছর পার হয়ে যাবে। অনেস্টলি বলো, এখানে যারা 25 আর 26 ব্যাচের বাচ্চারা আছো তারা একটু কি বলবা যে ঘটনা আসলে কি? এখানে যারা 25 আর 26 ব্যাচের বাচ্চারা আছো বলো তো সত্য কিনা। বলতো যে আমরা কি আসলেই আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থাতে আসলেই আমরা সন্তুষ্ট হতে পারবো? মানে শুধু ওইটা দিয়েই কি আমরা আসলে পার করতে পারবো? বলো দেখি কি অবস্থা।
বলো তো কলেজে 25-26 তোমরা কি এইগুলা কলেজে এইভাবেই পড়ছো? তারপর দেখো কিভাবে যমজ বাচ্চা হয়। এইগুলোর কনসেপ্ট খুব খুব একটা, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মানে তুমি একটা চ্যাপ্টার পড়বা, তুমি কনসেপচুয়াল প্রশ্ন সলভ করতে যাবা, তখন কনসেপচুয়াল প্রশ্ন সলভ করতে যাচ্ছ, তখন কিন্তু তুমি এই ধরাটা, এইটা কিন্তু তুমি ধরা খাবা, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে সুন্দর। আমার তো কলেজে, আমি তো কলেজে পড়বই না স্যার, বায়োলজি আগে ভয় লাগতো। সো যারা 25 বা 26 ব্যাচ আছো তারা একটু সাজেস্ট করো, জুনিয়রদেরকে তোমরা একটু সাজেস্ট করো যে কি অবস্থা তাদের, যে ওরা আসলে, ওদেরকে তুমি একটু সাজেস্ট করো যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা কলেজের শিক্ষা ব্যবস্থায় ওগুলো শিখতে পারে কিনা। কলেজগুলোকে দোষ দিয়ে লাভ নাই, কতটুকু সিলেবাস ওদেরকে শেষ করতে হয়, কত বেশি স্টুডেন্ট ওদেরকে কাভার করতে হয়, স্যাররাও তো সংখ্যায় হয়তো বা কোনো কোনো জায়গায় অপ্রতুল, তাই না? ঠিক আছে, ডিটেইলস অনলাইনেই পড়েছি, অনলাইনেই আসলে এত ডিটেইল পড়ানো সম্ভব, অফলাইনেও আসলে এতটা ডিটেইল চাইলেই তুমি কোথাও অফলাইনেও এতটা ডিটেইলস পড়াতে পারবা না। ঠিক, বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে একটা সুন্দর আইডিয়া পেয়ে গেলাম। এখন ভাইয়ারা তোমাদেরকে বইয়ে একটা জিনিস দেখাবো, আমি তোমাদেরকে বইয়ে একটা জিনিস দেখাতে চাই। দেখো, বইয়ে সুন্দর একটা জিনিস দেওয়া, এগুলো তো তোমাদেরকে, আচ্ছা তোমরা সবাই আমাদের দাগানো বইটা পেয়েছো? স্পেশাল দাগানো বইটা পেয়েছো? আমাদের অসাধারণ দাগানো বইটা পেয়েছো? আমাদের অসাধারণ দাগানো বইটা যদি না পেয়ে থাকো, আমি কমেন্টে আবার দিয়ে দিচ্ছি এখনই। গতদিন কিন্তু আমি পোস্ট করেছিলাম আমাদের প্রাইভেট গ্রুপে। তোমাদেরকে এখনই আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, যারা পাও নাই আবার দাগিয়ে নাও, আবার নিয়ে নাও। এই যে আমি এখনই কমেন্টে দিয়ে দিচ্ছি আমাদের অসাধারণ, একবার সবাই দাগায়, একবার দেখবা যে প্রথম থেকেই যদি এভাবে পড়তে পারো, বাপরে বাপ, বিশ্বাস করো তোমাকে কে আটকায় রাখবে দুনিয়াতে, বস হয়ে যাবা। দেখো আমি দিয়ে দিলাম, এই যে লিঙ্কটা পোস্ট করে দিলাম, দেখো আমি নিজেই ক্লাসে দাঁড়িয়ে পোস্ট করে দিলাম, সবাই কমেন্টে চেক করো, কমেন্টে চেক করো। 2 পেজেই দিয়ে দিলাম লাইক ইসলাম, দেখো ইনশাল্লাহ 2 জায়গাতেই দিয়ে দিলাম, তাই তো? তুমি দেখো বইটা নাও, কোথায় কমেন্ট কমেন্ট করে দিলাম তো। সাবরিনা সরকার, অসংখ্য ভালোবাসা আপু, তুমি যে আমার ফ্যান হয়ে গেছো। আমার বাসা ড্রয়িং রুমে ফ্যান লাগানো নাই, সাবরিনা চলে আসো, আমার ড্রয়িং রুমে ফ্যান নাই, আমার অসংখ্য ফ্যান তৈরি হয়ে যাচ্ছে। কোথায় কমেন্ট? এই কমেন্ট তো দিলাম, হ্যাঁ পেয়েছো আশা করি। দেখো, যদি যে একজন পেলে আরেকজনকে সাহায্য করো, যে অভাবী তাকে সাহায্য করো। তাহলে যা 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 পড়াইলাম, তুমি একটু তাকায় দেখো আমি আসলে যা যা পড়ালাম সব এই জায়গাতে আছে। এই যে দেখো, এই যে দেখো ছবিটা, আমি যে ছবিটা আঁকলাম, তুমি তাকায় দেখো, এই যে কি সুন্দর। দেখো প্রথমে 2n, তারপরেই প্রথম বিভাজনে n হয়ে গেল, তারপরে দ্বিতীয় বিভাজন, সমবিভাজন, এই যে 4টা হয়ে গেল। আমি যে ছবিটা এঁকে দিলাম সেই ছবিটা বইয়ে দেওয়া আছে, তুমি এখন এগুলা পড়লেই বুঝতে পারবা। এবং আমি তোমাদেরকে যেটা বললাম যে আমরা দেখো যে মায়োসিসকে আমরা মায়োসিস 1 মায়োসিস 2 2 ভাগে ভাগ করি, মায়োসিস 1 কে 4 ভাগে ভাগ করি, মায়োসিস 2 কে 4 ভাগে ভাগ করি। এখন তোমরা সত্য কথা কি জানো, এর আগে যা যা পড়ে আসছো অলরেডি এগুলো পড়া হয়ে গেছে, এইটা তো পুরাটাই পড়া হয়ে গেছে। কারণ কি, মায়োসিস 2 আর মাইটোসিস তো একই, মায়োসিস 2 আর মাইটোসিস তো ভাই হুবহু একই। তার মানে এইটা কিন্তু অলরেডি 100% পড়া হয়ে গেছে, পড়তে হবে শুধু এইটার মধ্যেও জানো এইগুলা না অলরেডি পড়া হয়ে গেছে। ওখানকার মেটাফেজ, ওখানকার অ্যানাফেজ, ওখানকার টেলোফেজ, এইসবের সাথে তেমন কোনো পার্থক্যই নাই, এগুলা থেকে না আসলে প্রশ্নই আসবে না। শুধুমাত্র মাইটোসিস আর মিওসিসের একটাই যদি পার্থক্য বলো, পার্থক্যটা হলো মায়োসিস 1-এর প্রোফেজ ধাপটা একদম আলাদা, প্রোফেজ ধাপটা একদম আলাদা।
মাইটোসিসের প্রোফেজে এইরকম কোনো ঘটনা নাই। দেখো এইখানকার প্রোফেজ ধাপটাকে আমরা আরো 5 ভাগে ভাগ করি: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তোমরা আমাকে বলো তো, তোমরা কি ঢেউটিন, এত টিন পড়ানোর কি আছে? কিন্তু আমাকে একটু এইটুকু আমাকে বলো, সুজন কান্তি দে, এই টিন মানে কি? ঢেউটিন। তোমরা আমাকে আগে বলো তো, এই টিনগুলা মানে কি? এই যে প্রোফেজ 1কে 5 ভাগে ভাগ করা হলো: লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তোমরা আমাকে বলো। মার্জিয়া মেহুল, কেমন লাগছে তোমার ক্লাস? এই টিন মানে কি? কেউ একটু কমেন্ট করো। এই টিন মানে কি? টিন, এই টিন মানে কি? কোন ধরনের টিন? গরু মার্কা মারা ঢেউটিন নাকি? আরে ফেলের পিএইচপির গরু মার্কা মারা ঢেউটিন, না অন্য কিছু? তোমরা আমাকে বলো। এক ইয়ার গ্যাপ দিলে। এই টিন মানে কি? সুতা। ভেরি গুড, ভেরি গুড। এই টিন মানে হলো সুতা। তাহলে প্রোফেজ 1কে আমরা 5 ভাগে ভাগ করব। এখানে প্রোফেজ 1কে আমরা 5 ভাগে ভাগ করব। এই টিন মানে হলো সুতা। আচ্ছা, তো গতবার তোমরা তাহলে এইখানে আমরা, তোমাদের মনে আছে কিনা মাইটোসিসের সাথে কিছুটা মিল আছে? দেখি কার কার মনে আছে বলো তো। মাইটোসিসের প্রোফেজে কি অবস্থায় থাকে? এই অবস্থায়, এই অবস্থায়, নাকি এই অবস্থায়? এটার নাম ক্রোমাটিন অবস্থা। এ, বি নাকি সি? কোনটা ঠিক বলো? কোনটা ঠিক বলো? এই যারা এই উত্তর দিচ্ছ তাদের জন্য অনলাইন থাপ্পড়। এই বেটা কয়বার পড়াবো? এইটা তো শুধু পাওয়া যায় ইন্টারফেজে। বললাম তো, তোরা বেটারা একদমই মানে কি করতেছিস? কেন উত্তর দিচ্ছিস ভাই? প্রোফেজে তো এইরকম বি বি, আজকেও তো পড়ালাম বাবারে, প্রথম প্রশ্নটাই তো এটা পড়ালাম। কি রে, উত্তর তো বি হবে। এ থেকে বি হয়, ক্রোমাটিন থেকে। প্রোফেজ দশায় কোন ধাপটা পাওয়া যাবে? হ্যাঁ, এইটা পাওয়া যাবে না প্রোফেজ দশার শেষে? প্রোফেজ দশার শেষে তো এইটা পাওয়া যাবে। তাহলে এখানেও তাহলে ক্রোমাটিড। ছবি দেখে কোনটা চিনবা? প্রোফেজ দশার শেষে কি পাবা? ক্রোমাটিড পাবা। বি। হ্যাঁ, যারা বি উত্তর দিয়েছো আগে থেকে। ক্রোমাটিন না, ক্রোমাটিন তো কখন পাওয়া যাবে? বিশ্রামরত অবস্থায়, যখন ইন্টারফেজ। ভাইরে, আমি এই ক্লাসটা নিচ্ছি কেন? যাতে তোমরা এইগুলা, ভাই এগুলো তো অ্যাভারেজ স্টুডেন্টরা বলবে। যারা তোফাইল ভাইয়ের কাছে পড়বে, যারা আমার সাথে যুক্ত থাকবে, আমি বললাম তো তার চিন্তা করার ক্ষমতা। দেখো বায়োলজি পড়লেই পারা যায়, পড়লেই পারা যায় বলতে পরীক্ষা কিছু না কিছু লিখে আসতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো তোমার লক্ষ্য ঢাকা মেডিকেল কলেজে পড়া, আর তুমি যদি মনে করো যে ভাই আমি কোনোভাবে কোনো মেডিকেল বা ডেন্টালে চান্স পাইলেও চলবে, তাহলে ভাই তুমি হেলে দুলে যে কোনো জায়গায় পড়তে পারো। কিন্তু তোমার যদি লক্ষ্য ভাই আমি ভালো জায়গায় পড়তে চাই, তাহলে ভাই তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে এভাবেই পড়তে হবে। এটাই সত্যি। কোনো মতে পড়তে চাইলেই যে হবে ব্যাপারটা এভাবে কিন্তু হবে না ভাইয়া, সত্যি কথা ভাই। কোনো মতে পড়বো এভাবে হবে না। হ্যাঁ, ঠিক আছে। মুক্তার, মুক্তার বলে স্যার আরো এলোমেলো লাগছে। মুক্তার, তুমি প্রথম ক্লাসটা, মুক্তার মানে তো হয়তো কারো এটা আইডি, মানে মুক্তারের আইডিটা যে চালাচ্ছ বাবু, বাবু এলোমেলো কেন লাগবে বাবারে? বাবারে কেন এলোমেলো লাগবে? ইন্টারফেজ, প্রোফেজে ক্রোমাটিড, মেটাফেজেও ক্রোমাটিড, তাই না? প্রো মেটাফেজেও ক্রোমাটিড, মেটাফেজেও ক্রোমাটিড। হ্যানাফেজে এইরকম দেখলেই চিনতে পারবা। ডাবল ক্রোমাটিন। তো গতদিন তো পড়ালাম ছবি দেখে চিনতে পারবো। হ্যাঁ, আর
তবে প্রোফেজে কি ক্রোমাটিন পাওয়া যাবে না? যাবে। প্রোফেজই হলো সেই ধাপ যেই ধাপে ক্রোমাটিনটা মানে পাওয়া যাবে না তা না, অবশ্যই যাবে, কিন্তু প্রোফেজ শেষে কি পাওয়া যাবে? যেই ধাপে ক্রোমাটিনটা এই রকম দেখতে হয়ে যায়। এই হলো তোমার কথা। মানে প্রোফেজের শুরুতে এরকম, এই হলো তোমার প্রোফেজ। ধরো প্রোফেজের শুরুতে এই রকম, এইটা হলো প্রোফেজের শুরু, এটা হলো প্রোফেজের শেষ। পরিবর্তনটা তো এই পরিবর্তনটা নামই তো প্রোফেজ। প্রোফেজে আসলে কি ঘটনা ঘটে? প্রোফেজে তো এই পরিবর্তনটাই ঘটে। তো কেউ যদি বলে যে প্রোফেজে ক্রোমাটিন পাওয়া যাবে না, যারা এই উত্তর দিয়েছো একদম ভুল না, তোমাদের উত্তর টেকনিক্যালি কারেক্ট, কিন্তু কিন্তু আমি তো প্রশ্ন করেছি যে প্রোফেজ শেষে আসলে কোনটাকে দেখতে পাবো। তো এইটাই হলো কথা। এই কথাটা কিন্তু ভাইয়া এখানকার জন্যও সত্য, এটা মাইটোসিসের জন্যও সত্য, এটা মিওসিসের জন্যও সত্য। তাহলে মিওসিসের প্রোফেজ এক শেষে আমরা কিন্তু ভাইয়া এইরকম একটা ছবি দেখতে পাবো। শুরুতে কিরকম একটা ছবি পাবো? শুরুতে আমরা এইরকম পাবো। এবং এইখান থেকে এইরকম হওয়ার জন্য প্রোফেজের ঘটনাগুলো কিন্তু একই। আলটিমেটলি এইখান থেকে এই হওয়ার কাহিনীটাই আমরা দেখব। এইখানে কি ঘটনা ঘটে? জল বিয়োজন, পানি বিয়োজন, জল জল বিয়োজন, ডিহাইড্রেশন। জল বিয়োজন, ঠিক আছে, রিক্যাপ করার জন্য থ্যাঙ্কস মুক্তার, ভেরি গুড। হ্যাঁ, তাহলে দেখো কিভাবে এই চিকনাটা এরকম মোটু হয়ে যায়। চিকনা ওর ভিতর পানি থাকলে না ওরা একদম ল্যাসা হয়ে যায়, যখন তুমি পানিটা বের করে নিবা এই রকম হয়ে যাবে। যেমন আমরা যে ধরো আমরা ধরো খাবার রান্না করি, ধরো ভাতের মধ্যে পানি মিশানো, পুরো ভাতটা ছড়ায় ছিটায় আছে, যখন তুমি পানিটা শুষে নিলা ভাতগুলো এরকম ছোট ছোট দলা পাকাই গেল। এক্স্যাক্টলি এই জায়গায় এই ঘটনাটা ঘটছে। যখন অনেকটুকু পানি ছিল, ছড়াই ছিটাই ছিল, পানিটা আস্তে আস্তে হারাই গেল, ক্রোমাটিন থেকে ক্রোমাটিড তৈরি হয়ে গেল। সবাই বলো মারহাবা, মারহাবা। ঠিক আছে, আস্তে আস্তে পানি কিছু পানি বিয়োজন হতে থাকে। একজন বলছে ডিহাইড্রেশন কনসেপ্টটা ভুল। কেন রে বাবা, কনসেপ্টটা ভুল? তোমার বইয়ে তো এইটাই দেওয়া, ভুলটুক যাই হোক এইটাই সঠিক। আস্তে আস্তে কিছু পানি বের হয়ে যাচ্ছে, তাহলে এই হইল তোমার এই রকম একটা পরিবর্তন হয়। তাহলে ক্রোমাটিন থেকে আস্তে আস্তে ক্রোমাটিড তৈরি হয়। তবে প্রিয় ভাই ও বোনেরা, এখানে কিন্তু একটা ছোট টুইস্ট আছে। টুইস্টটা তুমি যদি বুঝতে চাও, জাস্ট খালি জানাই দেই, ক্রোমাটিন থেকে কিন্তু সরাসরি ক্রোমাটিড তৈরি হয় না। প্রথমে কিছু সময়ের জন্য ক্রোমোজোম তৈরি হয়, তারপরেই আসলে ক্রোমোজোমটা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়, লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড তৈরি করে। সিরিয়ালটা কিন্তু সবসময় এরকম হবে, ক্রোমাটিন, ক্রোমোজোম, এবং ক্রোমাটিড। সিরিয়ালটা কিন্তু এইরকমই হবে। তার মানে প্রথম দশায়, প্রোফেজ দশায় এই ঘটনাটাই ঘটে। তোমাকে আমি জানিয়ে রাখলাম, যারা মন দিয়ে ক্লাস করছো তাদের জন্য, আর এই ক্লাসটা তো থেকেও যাবে অনলাইনে। তো যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চায়, প্রোফেজে এই ঘটনাটাই ঘটে ভাইয়া। বায়োলজিতে এগুলো একদম বেসিক। ওকে, আচ্ছা ভাইয়া, আপনার এরকম ওয়াজের পড়াটা অনেক মজা লাগে, থ্যাংক ইউ। বাইরে একটু আজান হচ্ছে, বাইরে মাথা থাকলেই হলো। সুন্দর, মারহাবা। একটু আজানের সময়টা আমরা একটু হালকা স্লো ডাউন করি, আমরা 1 মিনিট একটু স্লো ডাউন করি, আজানটা শেষ হোক। 1 মিনিট, 1 মিনিট একটা ছোট্ট ব্রেক।
আমরা তো আসলে ঢাকার মসজিদের শহর, বা এই ঢাকা মেডিকেলের চারপাশে এইখানে অসংখ্য মসজিদ। তো একটা মসজিদে আজান শেষ করেছি, তো সেই আজানটা শেষ করার পরেই আমরা চলো শুরু করি। ওকে, সো ওইটা শেষ অলমোস্ট। সো তাহলে আমরা এইটা দেখলাম। এখন এই ঘটনাটাই কিন্তু প্রোফেজ এক মিওসিসেও ঘটবে। এটা মাইটোসিসেরও ঘটনা, এটা মিওসিসেরও ঘটনা। এটা মাইটোসিসেও ঘটে, এটা মিওসিসেও ঘটে। তোমাকে জানিয়ে দিলাম, যারা জানতে চাও জানাই দিলাম। আমাদের এই যে 5টা ধাপ, এই 5টা ধাপ শেষেও একই ঘটনা ঘটবে, বিশ্বাস হয় না? চলো ছবিগুলা দেখো, ছবিগুলা দেখে ফেলো। দেখো ছবিগুলা দেখো, এই ছবি দেখে শিক্ষা নাও। ছবি তুম কাহা হো, এই সুন্দর সুন্দর ছবিগুলো কই, রঙিন রঙিন ছবিগুলো। আচ্ছা, সামনে রেখে এসেছি, সামনে রেখে এসেছি। সুন্দর সুন্দর ছবিগুলো মনে হয় উপরে। এই যে রঙিন ছবি, তাকায় দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে, তাহলে দেখো এই যে 5টা ধাপ। প্রিয় ভাই বোনেরা, আমি কি বললাম? প্রোফেজের শুরু এবং শেষ কি? এইটা হলো প্রোফেজের শুরু, এইটা হলো প্রোফেজের শেষ। বিশ্বাস হয় না? এই যে তাকায় দেখো, শুরুতে পেঁচানো পেঁচানো, শেষে কেমন দেখে ফেলো। সবাই বলো মারহাবা। ও ভাই বোনেরা, শুরুতে পেঁচানো, শেষে ক্রোমাটিড হয়ে যাওয়া, ক্রোমাটিন অবস্থায় শুরু। তোমরা আমি জানি না তোমরা এই অ্যাডটা দেখেছো কিনা। ছোটবেলায় বিটিভিতে অ্যাডটা দিত, সিগারেট দিয়ে শুরু, শেষকালে হিরোইন। তো শুরু হলো পেঁচানো অবস্থায়, শেষ হলো ক্রোমাটিড অবস্থায়। তোমার ক্রোমাটিন অবস্থায় শুরু, শেষ হলো ক্রোমাটিড অবস্থায়। এটাই প্রোফেজ। এবং এটা কিন্তু মাইটোসিসেও একই ঘটনাই ঘটে। মাইটোসিসেও আসলে আলাদা কোনো ঘটনা ঘটে না, কিন্তু এইখানে একটা এক্সট্রা ঘটনা ঘটে। সেইটাই আজকের পড়া, আজকের দিনের পড়া, এইটাই আমরা জানবো। দেখো এই যে এই বাবুটা এসেছে, কি নাম ওর? খানজি তাইমু। বাপরে ভাই, এমন নাম কেন? ক্রোমাটিড ক্রোমাটিনের পার্থক্য কি? আমি জানতাম, এটা তো জানবে না। ও যেহেতু প্রথম যুক্ত হচ্ছে আমাদের সাথে, সেই জন্য ও আজকে প্রথম ক্লাস করছে। 1 নাম্বার ক্লাসটা করলে কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে করতো না। দেখো সবাইকে আমার সাথে একমত যে ভাই প্রোফেজের কাজ কি? ক্রোমাটিনটাকে ক্রোমাটিড বানানো। তোমরা কি আমার সাথে একমত কিনা বলো? তোমরা আমার সাথে একমত কিনা বলো? বলে ফেলো একমত কিনা। সবাই কি আমার সাথে একমত? ওকে, দেখো আমি তোমাদেরকে জাস্ট এইটা পড়তে 5 মিনিট সময় লাগবে। খালি 5টা গোল্লায় কি ঘটনা ঘটে তুমি যদি জেনে যাও, 5টা গোল্লায় কি ঘটনা ঘটে তুমি যদি জেনে যাও, ভাই এর চেয়ে সহজ কোনো কিছু নাই। জাস্ট পড়াই দিব, পড়া হয়ে যাবে। এই নিচের গোল্লা দুইটা আসলে দুধ ভাত, এই গোল্লা দুইটা আসলে দুধ ভাত, এই গোল্লা দুইটা আসলে তেমন কোনো কাজ নেই। আসল গোল্লা এই 3টা। কি কি নাম? জাস্ট লিখে ফেলো। দেখো খুবই সহজ। এই যে পড়বা, তুমি তোমার কলেজে মাস্টার হয়ে যাবা। মাস্টার, ডিপ্লোটিন, জাইগোটিন, নামের মধ্যেই বলে দেওয়া। ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। লেপ্টোটিন, ডিপ্লোটিন মুখ দিয়ে বলতেছে হয়তো বা। ডিপ্লোটিন, সবার শেষেরটা হলো ডায়াকাইনেসিস। তুমি তোমার কলেজের মাস্টার হয়ে যাবা তুমি যদি বুঝে ফেলো। ভাই লেপ্টোটিন, আমি বলতে মুখ দিয়ে ভুল করছিলাম। লেপ্টোটিন মানে কি? লেপ্টোটিন মানে কি? তুমি তাকায় দেখো, লেপ্টোটিন, লেপ্টোটিন। লেপ্টো মানে চিকন, লেপ্টে থাকা। এই ধাপে ক্রোমাটিন গুলা চিকন চিকন ক্রোমাটিনে পরিণত হয়। কালার শুড বি ফিক্সড। ওকে, কালার চিকন চিকন সুতা, এইরকম চিকন চিকন সুতায় পরিণত হবে। কয়টা নিলাম? দেখো কয়টা নিলাম? 4টা। ধরো এরকম 46টা। তাহলে লেপ্টোটিন ধাপে, প্রথম ধাপে ক্রোমাটিন গুলো আস্তে আস্তে পানি হারাবে, পানি হারিয়ে এরকম লম্বা লম্বা সুতায় পরিণত হবে। লেপ্টোটিন,
দেখতে পাচ্ছ লেপটোটিন ধাপে, ছবিতেও তাই দেওয়া, আশা করি দেখতে পাচ্ছ। এখন কিন্তু এরা মোটামুটি দেখো সিঙ্গেল, তোমাদেরকে আমি বলছিলাম, কার কার মনে আছে এই সিঙ্গেল অবস্থার নাম কি? এটা ক্রোমোজোম, ক্রোমাটিড নাকি ক্রোমাটিন? কে উত্তর করতে পারবে? যে উত্তর করতে পারবে তাকে আগে থেকে স্যালুট দিয়ে দিলাম। কট্রেল স্যালুট। কট্রেল তো নাম কি ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারটা? এইটার নাম কি? জনতা আক্তার। জনতা আক্তার, এই সালা কি নাম ওর? জনতা আক্তার। ওয়াও, জনতার রায় যে পথে, ক্ষমতায় নির্বাচন হবে সে পথে, জনতা ওর নাম। সেরা নাম তো ভাই, জনতা আক্তার। ওয়াও, ওয়াও মানে ওয়াও। ক্রোমোজোম, ভেরি গুড। তাহলে দেখো প্রথম ধাপে আমি তো তোমাকে বললাম ক্রোমাটিন থেকে সিরিয়ালটা কি? ক্রোমাটিন থেকে হবে ক্রোমোজোম, সবার শেষে ক্রোমাটিড। ভেরি গুড, তুমি অলরেডি ডিকোড করে ফেলেছো। পানি হারাতে শুরু করে, ক্রোমোজোমে পরিণত হয়। 4 জন। জাইগোটিন তোমাদেরকে অলরেডি পড়াইছি, তোমরা আমাকে বলো জাইগো কথাটার মানে কি? আমি যাইগো বউ, আমি যাইগো। জাইগো কথাটার মানে কি তোমরা আমাকে বলো? জাইগো কথাটার মানে কি? জাইগো, জাইগো কথাটা মনে রাখলেই সব পড়া হয়ে যাবে। তাহলে প্রথম ধাপে ক্রোমাটিনগুলা পানি হারাতে শুরু করে এবং তারা ছোট ছোট ক্রোমোজোমে পরিণত হয়। দ্বিতীয় কথা, তোফাইল সার্কা বেডরুম পার ক্রোমোজোম। কি? জাইগো মানে জোড়া। ভেরি গুড। এই যে 4 জন, এরা 2 জন জোড়া জোড়া হতে শুরু করে। এই যে 4 জন, এরা এইরকম ভাবে জোড়া হয়ে যায়, জোড়া। কি হয়ে গেল? তারা এরকম জোড়া জোড়া হয়ে গেল, কাপল, বিয়ে। তাহলে কোন ধাপে ক্রোমোজোম গুলা একটা জোড়া তৈরি করে? এই ধাপে। এই যে জোড়াটা, এই জোড়াটাকে তুমি বলবা কাপল। আমরা তো বলি না নাইস কাপল, তো আমরা এদেরকে কাপল বলবো না, আমরা এদেরকে যেই শব্দটা বলবো সেই শব্দটার নাম কি? কে বলতে পারবে? কে আগে থেকে পড়েছে? আমরা এই যে জোড়া তৈরি হলো, প্রত্যেকটা জোড়াকে আমরা বলবো বাইভ্যালেন্ট। আগে বলতা কাপল, এখন তুমি বাইভ্যালেন্ট কথাটা মনে রাখো। ভ্যালেন্ট মানে জোড়া, যোজনী। তো 2 জন মিলে, তাহলে দেখো 4 জন ছিল, 2টা বাইভ্যালেন্ট তৈরি হলো। এবং এই যে জোর বাঁধার প্রক্রিয়া, এরা যে একে অপরের সাথে ভালোবেসে একে অপরকে জড়ায় ধরলো, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এরা যে জোর বিয়ে করলো, এই বিয়ে করার প্রক্রিয়াটার নাম কি? পড়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বিশ্বাস করো, তোমার অলরেডি এর আর কোনো প্রশ্ন আসবে না। সিনাপসিস, তোমরা সবাই শুনছো না? ক্লোজ আপ, কাছে আসার গল্প করে। 14ই ফেব্রুয়ারিতে একটা করে নাটক বানায় বা 5টা করে নাটক বানায় কাছে আসার গল্প নামে। এই ক্রোমোজোমগুলোর কাছে আসার গল্পের নাম হলো সিনাপসিস। এইটাই আসবে পরীক্ষায়। 2টো প্রশ্ন আসবে কাল পরীক্ষার ময়দানে। 1, বাইভ্যালেন্ট তৈরি হয় কোন ধাপে? তুমি বলবে জাইগো মানে জোড়া, বাই মানেও 2, তাহলে নিশ্চয়ই এটা জাইগোটিন। এবং এদের কাছে আসার গল্পটার, এই গল্পটার নাম কি? সিনাপসিস। আমাদের সমাজে কাছে আসার গল্পের নাম কি? বিয়ে। বিয়ের ফলে একটা ছেলে একটা মেয়ে একসাথে বসবাস করতে পারে। এই ক্রোমোজোমগুলা কোন প্রক্রিয়ার মাধ্যমে একসাথে বসবাস করতে পারে? উত্তরটা হলো সিনাপসিস। সবার কাছে কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সবাই বলো। আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কি কারোর উপরে কোনো অবিচার করেছি? তোমাদের কি ঘুম পাচ্ছে? চা খাবেন? ঢেলে দিব? চা খাবেন? প্রক্রিয়াটার নাম সিনাপসিস। ভেরি গুড, তাহলে ডান হয়ে গেল। ভেরি গুড। এইবার হলো প্যাকাইটিন। প্রিয় ভাই ও বোনেরা, তুমি তাকায় দেখো, এখনো কিন্তু, আচ্ছা এইটা কোন অবস্থায় আছে? এখনো কিন্তু ক্রোমোজোম অবস্থাতেই আছে। ক্রোমোজোমের কাছে আসার গল্প, ক্রোমোজোমের বিয়ে হওয়ার গল্প, এটার নাম হলো সিনাপসিস। ওকে, এইবার 2 ভাগ করে ফেলো। ক্রোমোজোম
পরের ধাপে নামটা কি? প্যাকাইটিন। এখানে খালি প্যাচ প্যাচ প্যাচ, একে অপরের সাথে প্যাচ দেওয়া। প্যাকাইটিনে প্রথমেই কি ঘটে দেখো, এবার আমরা প্যাকাইটিনে ঢুকে গেলাম। এই ক্রোমোজোমটা মাঝামাঝি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ক্রোমোজোমটা মাঝামাঝি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দুই ভাগে বিভক্ত হয়ে এই ক্রোমোজোমটা এই রকম হয়ে গেল। এইটা ক্রোমাটিডের প্রথমে ঘটে, তাহলে ক্রোমোজোমটা এই রকম হয়ে গেল। এটার নাম দিলাম আমরা ক্রোমাটিড। এইটার নাম দিয়ে দিলাম ক্রোমাটিড, এইটার নাম দিয়ে দিলাম ক্রোমাটিড। এখন তাহলে তোমরা কার কার মাথায় বুদ্ধি আছে, কে উত্তর করতে পারবে? একটা ক্রোমোজোম থেকে যদি দুইটা ক্রোমাটিড তৈরি হয়, এই জায়গাতে তো ভাই দুইটা ক্রোমোজোম আছে, একটা বাইভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম, মোট কয়টা ক্রোমাটিড তৈরি হবে? কয়টা ক্রোমাটিড তৈরি হবে? কয়টা ক্রোমাটিড তৈরি হবে? ভেরি গুড। তাহলে দেখো আলটিমেটলি এরকম চারটা ক্রোমাটিড তৈরি হয়, এই রকম চারটা ক্রোমাটিড তৈরি হয়। এই হলো একটা জোড়া। এই পাশে আবার ধরো, এই হলো একটা জোড়া, এই হলো একটা জোড়া। তাহলে কি অবস্থা দেখা গেল? তাহলে চারটা। ভেরি গুড। তাহলে তাকায় দেখো এই যে জোড়াটা, তাহলে একে আমরা মুছে দিই যাতে তোমার কনফিউশন না হয়। একটু পরে কনফিউশন লাগবে যে ভাই এটা কি জন্য আছে, তো এটাকে মুছে দিলাম। সো এই হলো একটা জোড়ার মধ্যে চারটা ক্রোমাটিড, এই অবস্থাটাকে বলে টেট্রাড। চারটা অবস্থা। তাহলে এক নাম্বার প্রশ্ন আসবে যে টেট্রাড দশা তৈরি হয় কোন ধাপে? সবাই উত্তর করো তো। এটাকে বলে টেট্রাড। ভাই টেট্রাড মানে কি? টেট্রাড মানে হলো 4, 1 2 3 4। একটা বাইভ্যালেন্টে একটা বাইভ্যালেন্টে চারটা ক্রোমাটিড, এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় টেট্রাড। পারবো? প্যাকাইটিন। ভেরি গুড, ভেরি গুড। এখন তোমাদেরকে একটা মজার কাহিনী, মজার কাহিনী না, মজার তথ্য দিব। সেটা হলো দেখো একটা ক্রোমোজোমের কালার হলো গোলাপি, একটা ক্রোমোজোমের কালার হলো সাদা, একটা হলো গোলাপি, একটা হলো সাদা, একটা হলো গোলাপি, একটা হলো সাদা। এই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড গোলাপি, এই ক্রোমোজোমের দুইটা হলো সাদা। ধরো এই ক্রোমোজোমটার নাম হলো ধরো রাবেয়া, আর এই পুরা ক্রোমোজোমটার নাম ধরো রাবেয়া, মানে ক্রোমোজোমটা ছিল, এর নাম ধরো 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 রহিমা। এই ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড বের হলো, ক্রোমাটিড 1 ক্রোমাটিড 2। এই ক্রোমোজোম থেকেও দুইটা ক্রোমাটিড বের হলো, ক্রোমাটিড 1 ক্রোমাটিড 2, জাস্ট বোঝার জন্য। তো রাবেয়ার দুইটা মেয়ে, এইটা এইটা। আমরা তো জানি যে একই মায়ের পেটের দুই মেয়ে একে অপরের কি বোন। তাহলে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একে অপরের সিস্টার, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একে অপরের সিস্টার ক্রোমাটিড। তোমার কাছে প্রশ্ন, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে সিস্টার ক্রোমাটিড কি? একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে একে অপরের বোন বা সিস্টার ক্রোমাটিড বলে। একইভাবে রহিমার যে দুই মেয়ে, সেই দুই মেয়ে একে অপরের সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড। কিন্তু ভাইয়া রাবেয়া রহিমা যদি আত্মীয় না হয়, তাহলে কি এ আর এ বোন হবে? হবে নাকি না? হবে
নাকি না? যদি রাবেয়া এবং রহিমা একে অপরের আত্মীয় না হয়, তাহলে এই দুইজন সিস্টার, এদের কি সিস্টার ক্রোমাটিড হবে নাকি হবে না? বলো তো, হ্যাঁ নাকি না? বা ক্রোমোজোম এ, ক্রোমোজোম বি, এদের ক্রোমাটিড গুলা কি একে অপরের সিস্টার ক্রোমাটিড হবে? হবে না। ভেরি গুড। তাহলে ক্রোমোজোম এর তুলনায় বি এর এদেরকে বলবে একে অপরের তুলনায় এরা হলো নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড, এটা একটা দারুণ জিনিস, দারুণ কনসেপ্ট, তোমাকে জানতে হবে কেন এটা আলোচনা জানতে হবে। তাহলে হবে না, তাহলে একে অপরের বোন হবে না। তো তাহলে দেখো প্যাকাইটিনে তুমি এরকম করে ফেললা, তাদের টেট্রাড অবস্থা তৈরি হলো। পরের ধাপে কি ঘটে দেখো, ব্যাপারটা মজাটার দিকে একটু তাকাও। এই যে একে অপরের সিস্টার ক্রোমাটিড, এই ঠিক আছে, এটা কোনো ইস্যু না। পাশাপাশি একই বাইভ্যালেন্টের দুইটা নন সিস্টার ক্রোমাটিড, দেখো তারা কাছাকাছি চলে আসলো। তারা কি করলো? তোমার স্কুলের বান্ধবী আছে না, তোমার স্কুলে দোস্ত আছে না, বন্ধু আছে না? তোমার বলো কার কার দোস্ত এবং বন্ধু আছে যারা তোমরা দাবি করো যে হি ইজ মাই ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার? কার কার এরকম বান্ধবী আছে, ক্লোজ ফ্রেন্ড, যে দাবি করো শি ইজ মাই সিস্টার ফ্রম অ্যানাদার মাদার? এরকম কে কে দাবি করো যে ক্লাসে তোমার এরকম ক্লোজ বন্ধু বান্ধব আছে? মনে রাখবা, একটা ভালো বন্ধু বা একটা ভালো বন্ধু বান্ধবী তোমার জীবনের অন্যতম বড় অর্জন। স্কুল জীবনের একটা ভালো ফ্রেন্ডশিপ তোমার জীবনের অন্যতম বড় অর্জন। বন্ধু বান্ধবদের মধ্যে পড়ালেখাজনিত হিংসা থাকতে পারে, পড়ালেখাজনিত একটা দূরত্ব থাকতে পারে, কিন্তু হার্ট টু হার্ট সম্পর্কের তোমার খুব কাছের ফ্রেন্ড কেউ যদি হয়, যে তোমাকে বুঝতে পারে, যে তোমাকে চেনে ভালো করে, এবং যার সাথে তুমি তোমার সকল কথা শেয়ার করো, সকল কথা কখনই কারোর সাথে শেয়ার করা উচিত না, মানে বেসিক কথা শেয়ার করো, মন খারাপ হলে যার সাথে যোগাযোগ করো, এইরকম যদি থাকে, এদেরকে তো আমরা বলি দোস্ত, তাই না? দোস্ত বা দোস্তানি। তো ভালো একটা ফ্রেন্ড, বন্ধু থাকা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবার জন্য। পৃথিবীতে মানুষ আসবে একা, পৃথিবীতে মানুষ ফিরে যাবে একা, দ্যাটস ফাইন। কিন্তু পৃথিবীতে যতদিন আছে একসাথে কোলাবোরেশন করে বেঁচে থাকাই কিন্তু জীবন। এবং আজকে মানব সভ্যতা এত দূর আসছে কারণ মানুষ কোলাবোরেশন করেই এত দূর আসছে। একা একা মানুষ জাস্ট বলে না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটাই ঘটনা। ঠিক আছে, যার যার আছে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। তো এরাও নন সিস্টার ক্রোমাটিডের সাথে বন্ধুত্ব পাতায়, দোস্তানি পাতায়। দেখো তারা এরকম ভাবে যুক্ত হয়ে যায়, এইরকম একটা বন্ধন তৈরি করে। দেখো এই জায়গাটা একটু বেঁকে গেল, এই জায়গাটা একটু বেঁকে গেল, এই জায়গাটা দেখতে এক্স এর মতো হয়ে গেল, তাই না? এক্স, তো এক্স এর মতো যেটা দেখতে, সেটাকে তো আমরা বলতেও পারি সেটা ক্রসের মতো। ক্রস কথাটার অপর নাম গ্রিক ভাষায় কায়াজমা। কায়াজমা মানে ক্রস। ছোটবেলায় আমি শক্তিমান দেখতাম, তোমরা জীবনে শক্তিমান শুনেও নাই। আমাদের সময়ের সবচেয়ে ক্রেজ ছিল। আমি আমার স্কুল থেকে এখনো মনে পড়ে, শক্তিমান শুরু হতো 12:30টায়, আমার স্কুল ছুটি হতো 12:30টায়। কোনোদিন যদি 12:25 ছুটি হতো, যে দৌড়টা আমি দিতাম রবিবার, কোনোদিন যদি যে দৌড়টা আমি দিতাম, ঠিক আছে, বাসা থেকে স্কুলে 10 মিনিট লাগে, 12:35 চালু হয়ে যেত, 5 মিনিট তো ধরো ওই যে শুরুর দিকের গান টান হতো। তো সেখানে একটা এরকম শয়তান ছিল যার নাম কিবলিশ। এই যে কিবলিশ, আন্ধেরা আন্ধেরা কায়ম রহে, কিবলিশ আন্ধেরা কায়ম রহে, এইরকম ভাবে এইটা ছিল তাদের স্টাইল। তো এইটার নাম হলো কায়াজমা, ক্রস। ক্রস হলো ক্রসিং। হ্যাঁ, তো তারা এরকম একটা ক্রসিং তৈরি করে। তাহলে এই অবস্থার নাম কায়াজমা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কায়াজমা তৈরি হয় কোন ধাপে? কায়াজমা তৈরি হয় প্যাকাইটিন ধাপে। আমরা কিন্তু প্যাকাইটিনের আলোচনাটাই করতেছি, আমাদের পড়া অলমোস্ট শেষ, লাস্ট টপিক, একদম লাস্ট কথা। প্যাকাইটিনে কায়াজমা তৈরি হয়, এটা পরীক্ষায় আসবে, একদম বলে দিলাম, এইরকম কায়াজমা তৈরি হয়। এরপর লাস্ট লাইন, ওই দোস্তটার সাথে আমরা আসলে গিফট আদান প্রদান করি না? ধরো ফ্রেন্ডশিপ ডেতে তুমি ওকে 1 বক্স চকলেট গিফট করলা, ও তোমাকে গিফট কার্ড গিফট করলো, বা তোমরা একে অপরকে খাওয়াইলা, তুমি ওকে ধরো বিরিয়ানি খাওয়াইলা, ও তোমাকে আইসক্রিম খাওয়াইলো, ধরো এরকমই আমরা তো এরকম করি, তাই না? সো এরাও কি করে, বন্ধুত্ব পাতানোর পরে বলে, বন্ধু তোর কিছু জিন আমাকে দিয়ে দে, আমার কিছু জিন তুই নে। ধরো আমরা চলে এটাকে কালার করি, কালার করলে বুঝতে সহজ হবে।
চলো এটাকে আমরা কালার করে ফেলি। কালার করে ফেললাম, দেখতে পাচ্ছ? আচ্ছা, কেন কালার করলাম? যাতে বুঝতে পারো আর কি। তো এইটাকে হলুদ কালার করতেছি যাতে তোমার বুঝতে কনফিউশন না হয়। অনেক সময় পেস্ট আর সাদা কালারটাকে কাছাকাছি লাগতে পারে। রং করতে খুবই মজা, তাই না? কি করে তারা? আদান প্রদান করে। দেখো কিভাবে এইখানকার হলুদ অংশটুকু এই জায়গায় চলে আসলো, এই যে দেখো, এই যে একটু আলাদা হয়ে গেল, এই যে দেখো। আর এর একটু অংশ গিফট, যে ভাই তোর কিছু বই আমাকে দে, আমার কিছু বই তুই নে। তাকায় দেখো এই যে ঘটনাটা কি সুন্দর। গোলাপির মধ্যে কিছুটা হলুদ, হলুদের মধ্যে কিছুটা গোলাপি। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই পুরো পৃথিবীতে মানুষকে এতটা আলাদা বানিয়েছে। দেখো এই অংশটুকুর নামই হলো ক্রসিং ওভার। এই জিনিসটার নাম হলো ক্রসিং ওভার। এই জিনিসটার নাম হলো ক্রসিং ওভার। দেখো কি অসাধারণ। এখানকার কিছু জিন এই জায়গাতে গেল, এই জায়গার কিছু জিন এই জায়গাতে গেল। তোমাদেরকে আমি এত মানে খুব জটিল করে বুঝাবো না, তারপর খালি একটা বেসিক কথা বুঝো। এই যে নন সিস্টার ক্রোমাটিড, এরা আসলে একটা বাবার কাছ থেকে আসে, একটা মায়ের কাছ থেকে আসে। তুমি আমি সবাই কিন্তু দেখতে আমাদের বাবা বা মায়ের মতো। তুমি দেখতে অনেকটাই তোমার বাবার মতো, বা তুমি দেখতে অনেকটা তোমার মায়ের মতো, যে কোনো একটা হবে। সাধারণত ছেলেরা দেখতে বাবার মতো হয়, মেয়েরা দেখতে মায়ের মতো হয়, এটা সাধারণত। আবার অনেক ক্ষেত্রে ছেলেরা দেখতে মায়ের মতো হয়, মেয়েরা দেখতে, বা তুমি কার মতো দেখতে একটু কমেন্ট করো তো। কে তোমাকে, তো লোকজন তোমাকে বলে না তুই তো দেখতে পুরাপুরি তোরা মায়ের মতো, তোর মায়ের মতো, বলো তো। ক্রসিং ওভার, হ্যাঁ। তুমি দেখতে কার মতো বলো? যেমন আমাকে বলে যে আমি নাকি দেখতে আমার বাবার মতো, আমার বাবার সাথে আমার বেশি মিল আছে। তোমার সাথে তোমার সাথে তোমার কার মিলটা বেশি, তোমার বাবা নাকি তোমার মায়ের? এবং আসলে আমরা কিন্তু দুজনেরই মতো দেখতে হই। কিছুটা দেখতে বেশি বাবার মতো হলে কিন্তু তোমার শরীরে কিন্তু দুজনেরই জিন আছে, এবং তোমার চেহারাটা কিন্তু দুজনের একটা মিশ্রণ। তোমার এবং তোমার বাবার এবং তোমার মায়ের একটা মিশ্রণ কিন্তু তুমি যখন বেবি নিবা, তোমার বেবি কিন্তু তুমি এবং তোমার ওয়াইফের চেহারার মিশ্রণ হবে। ধরো জাস্ট তুমি দেখতে শাহরুখ খানের মতো, কি তোমার বাচ্চা সালমান খানের মতো দেখতে হবে না, বা কাউকে খারাপ বলা উচিত না। তুমি আফ্রিকান, তোমার ওয়াইফও আফ্রিকান, তোমার বাচ্চা আমেরিকানদের মতো হোয়াইট কোনোদিন হবে না। দিস ইজ নট পসিবল অ্যাট অল। মানে আমেরিকানদের মতো অ্যাটলিস্ট হবে না। একইভাবে তুমি চাইনিজ, তোমার বাচ্চা দেখতে বাঙালির মতো হবে না, তোমার বাচ্চা দেখতে চাইনিজের মতোই হবে। আমরা অনেক সময় আশা করি যে আমার বাচ্চাটা দেখতে রণবীর কাপুরের মতো হবে, অথচ তুই নিজে দেখতে হিরো আলমের মতো। এখন হিরো আলমকে ধরো খারাপ এই অর্থে বললাম, কারণ আমাদের সামাজিক অর্থে হিরো আলমের চেহারাটাকে, হিরো আলমকে মানুষ ট্রল করে কেন? কারণ ওর চেহারাটা হিরো মেটেরিয়াল না। কিন্তু হিরো আলম যে পরিমাণ সাহস ধারণ করে, সেটা আমরা 99% লোক বাংলাদেশে এরকম সাহস ধারণ করে না। সেদিক দিয়ে হিরো আলম নিশ্চয়ই হিরো, এই বিষয়ে আমার কাছে সন্দেহ নাই। কিন্তু চেহারার দিক দিয়ে বললাম আর কি। তো হিরো আলমের ধরো বা আফ্রিকানদের মতো চেহারা হলে রণবীর কাপুরের মতো বাচ্চা হওয়া সম্ভব না। তো আমরা আসলে দেখতে আমার বাবা মায়েরই মিশ্রণ। তো কিন্তু তুমি দেখো তোমার চোখ, তুমি জাস্ট দেখো, ধরো মেয়েরা, তোমার চোখ তোমার মায়ের মতো, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিলাম তোমার চোখ পুরাপুরি তোমার মায়ের মতো হবে না। তোমার চোখটা তোমার মায়ের মতোই, কিন্তু 80%।
80% বা 90%, 80% বা 90%, এই যে 10-20% একটু আলাদা, যেটা তোমাকে তোমার মা থেকে আলাদা করে ফেলতেছে, সেটা হলো এই ক্রসিং ওভার। এইখানে তো একটা মিশ্রণ ঘটে গেল, একটা চেঞ্জ চলে আসলো। পুরাটাই ধরো এই পুরাটাই তোমার চোখ কেটে গেল কই, পুরাটাই তোমার চোখের, ধরো এই পুরা জিনের মধ্যে তোমার চোখ কেমন হবে দেখতে সেইটা বলা। যদি ক্রসিং ওভার না হতো, তোমার চোখ আর তোমার মায়ের চোখকে আলাদা করা যেত না পৃথিবীতে। ফলে কিছু কিছু জায়গায় আছে না যে চোখ দিয়ে ব্যাংক লকার খুলতে হয়, চোখটা স্ক্যান করে পাসওয়ার্ড, চোখটাই পাসওয়ার্ড। ভাইয়া, তখন তোমার চোখটা যদি হুবহু তোমার মায়ের মতো হতো, তোমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট তুমি নিজে খুলে ফেলতে পারতা, তোমার ব্যাংক অ্যাকাউন্ট তোমার মেয়ে খুলে ফেলতে পারতো। কিন্তু প্রত্যেকটা মানুষ ইউনিক হয়ে গেল কিভাবে? তুমি দেখতে তোমার বাবার মতো কিন্তু একটু আলাদা, তোমার চুলগুলো তোমার বাবার মতো কিন্তু একটু আলাদা, তোমার নাকটা তোমার বাবার মতো কিন্তু একটু আলাদা। ওই যে একটু আলাদা, এই জিনিসটা ঘটে কোথায়? এইটা ঘটে ক্রসিং ওভারে। কি সুন্দর দেখতে পাচ্ছ, চোখটা কি সুন্দর, কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে এই যে ক্রসিং ওভার আমাদের সকল বৈচিত্র্যের জন্য দায়ী। ক্রসিং ওভার ইজ দায়ী ফর আওয়ার অল বৈচিত্র্য। ক্রসিং ওভার আমাদের সকল বৈচিত্র্যের জন্য দায়ী, অল ধরনের বৈচিত্র্যের জন্য দায়ী, সকল ধরনের বৈচিত্র্যের জন্য দায়ী, ভ্যারিয়েশনের জন্য দায়ী। পৃথিবীর প্রতিটা মানুষ যে আলাদা, এইটা তুমি যদি কাউকে ক্রেডিট, কোনো প্রসেসকে ক্রেডিট দিতে চাও, সেই ক্রেডিটটা পাবে হলো ক্রসিং ওভার। পৃথিবীর প্রতিটা প্রসেস যে আলাদা, ক্রসিং ওভারের কারণে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা। তুমি তোমার বাবা মায়ের কপি হওয়ার পরেও তুমি আলাদা, তুমি একটা আলাদা সত্তা, এই পৃথিবীর একটা আলাদা সত্তা। কারণ এই ক্রসিং ওভার। এই ঘটনাটা কোথায় ঘটে, কখন ঘটে? ওই যে প্যাকাইটিন ধাপে, কোষ বিভাজনের প্যাকাইটিন দশায় এই ঘটনাটা ঘটে। সেম সেম বাট ডিফারেন্ট, সেম সেম বাট ডিফারেন্ট। এই হলো সেম সেম বাট ডিফারেন্টের কারণটা কি বুঝতে কি পারলাম? সুন্দর বাচ্চারা, এটা হচ্ছে কিরণমালার চোখ। আজকে না পড়তে পড়তে জীবন, আজকে না না পড়া শেষ। তাহলে এই ঘটনাটা কোথায় ঘটে? এইখানে। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে প্যাকাইটিন থেকে তোমাকে 4টা প্রশ্ন করবে। এক, টেট্রার দশা কোথায় ঘটে? তুমি উত্তর করে দিলা। 2, প্রশ্ন করবে কায়াজমা কোথায় ঘটে? তুমি উত্তর করে দিলা। 3, ক্রসিং ওভার কোথায় ঘটে? উত্তর করে দিলা। 4, সিস্টার নন সিস্টার ক্রোমাটিডের আলোচনা কোথায় ঘটে? উত্তর করে দিলা। মারহাবা। এই 4টা লাইন যে বুঝে বুঝে ব্যাখ্যা করতে পারবে, আমি যা পড়ালাম এর বাইরে পুরো অ্যাডমিশন, পুরো একাডেমিকে একটা লাইন লাই প্যাকাইটিনের জন্য এই 4টা কথাই পরীক্ষায় লিখবা। প্যাকাইটিনের এই যে ক্রসিং ওভার, জিনের আদান প্রদান, A to Z ডান হয়ে গেল। 4টা লাইন যার আজকে পড়া হয়ে গেল আমার সাথে। এইটা আকাশে তারা, আকাশ, এটা যে পারবে না তা সে আকাশ ভরা তারা দেখবে। ঠিক আছে ফারদিন, উষা, এত কঠিন কঠিন শব্দ, কিন্তু শব্দগুলা ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো, ডাক্তার হিসেবে আমার লেখা বুঝতে পারো তো না? তোমাদেরকে একটা কৌতুক বলি, আমার লেখা এমনি খুব একটা ভালো নয়, কিন্তু বোর্ডে আমি বড় বড় করে লিখি, সেজন্য কিছুটা বুঝতে পারো। সো ওকে, তাহলে দেখো এক এলাকাতে ধরো প্রাচীন, এক এলাকাতে ধরো এই যে মাটি খুঁড়ে প্রাচীন একটা সভ্যতা আবিষ্কার হয়েছে, প্রাচীন একটা সভ্যতা। এখন এই সভ্যতার ওরা কিছু শিলালিপি খুঁজে পাইছে, যে শিলালিপিতে এরকম অনেক লেখা, অনেকগুলো লেখা আছে। এখন ওই লেখাগুলা ওই দেশের, ধরো বাংলাদেশের একটা জেলাতে এটা আবিষ্কার হয়েছে। তো বাংলাদেশের যত আর্কিওলজিস্ট আছে, যারা প্রত্নতত্ত্ববিদ, যারা এরকম প্রাচীন জিনিসপত্রের বিষয়ে বিশারদ, বিশেষজ্ঞ, তারা ওই লেখাটা না পড়তে পারতেছে না, যেটা কোন সময়ের কোন সভ্যতার। বিদেশ থেকে হেলিকপ্টারে করে, বিদেশ থেকে বিমানে করে আর্কিওলজিস্ট নিয়ে আসছে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপের আর্কিওলজিস্টরা এসে তারাও ব্যর্থ যে এটা তো পড়া যাচ্ছে না, এত কি লেখা, এটা কোন সভ্যতা। তো ওই এলাকার একজন লোক, সে ভাবলো
যে ভাই কিরে আমাদের গ্রামে কি এমন হয়েছে যে বিমান আসতেছে, হেলিকপ্টার আসতেছে, এরকম সাদা চামড়ার মানুষ আসতেছে, যাই তো একটু দেখতে যাই কি অবস্থা, ওই এলাকায় এমন কিটা হচ্ছে, একটু দেখতে যাই। বুঝতে পারলাম? তো ওরা ওই লোকটা একটু দেখতে গেল, দেখতে গিয়ে সবাই দেখলো যে ওই বিদেশি লোকগুলা, বাংলাদেশি বিশেষজ্ঞগুলা সবাই একটা পাথরের মধ্যে ওই লেখাগুলো পড়ার চেষ্টা করতেছে। তো এ কাছে গেল, কাছে গিয়ে বললো দেখি কি দেখতেছেন। তোরা একটু অবাক হয়ে গেল যে কে না কে। এ গেল এবং গড় করে পুরাটা রিডিং পড়ে দিল। হিজিবিজি লেখা তো, পুরাটাই একদম রিডিং পড়ে দিল। বুঝতে পারলাম? একদম A to Z এরকম লেখাগুলা তো একদম গড় করে ধরো এরকম ছিল। সো এই শিলালিপি ওরা তো এরকম পাঠোদ্ধার করতে পারতেছে না, এ সব একদম গড় করে রিডিং পড়ে দিল। এইবার তো বিদেশি ফরেনার গুলা, সাদা চামড়ার ওই বিজ্ঞানীগুলা, ওদের তো মাথাই নষ্ট। ওরা বাংলাদেশি প্রত্নতত্ত্ববিদদেরকে বলতেছে যে ভাই আপনাদের কাছে এত বড় বিশেষজ্ঞ আছে আর আপনারা আমাদেরকে ডেকে আনছেন যেখানে আমরা ব্যর্থ। ওই তো পারলো। সবাই তো বলল জনাব কি করেন আপনি, মানে আপনি এই বিদ্যা কোথায় শিখলেন? ও বলল আমি তো এই গ্রামের ফার্মেসিওয়ালা। বলে যে তো ফার্মেসিওয়ালা হয়ে আপনি এই জিনিস কেমনে পারলেন? বললেন আরে ভাই এই লেখা তো ভালোই সহজ লেখা। আমাগো গ্রামে মজু ডাক্তার আছে, হের লেখা তো এর সে খারাপ, হে তো এমনে লেখা দেয়। ওই জিনিস আমি বুঝালই, সেই তুলনায় এই লেখা তো ভাই অনেক সহজ, এটা তো আমি 1 সেকেন্ডে পাইরা গেলাম। তো সবাই একদম মাথায় হাত। তো আমাদের ডাক্তাররা আমরা লিখতে লিখতে আমাদের লেখা তো আসলে এরকম, তুমি না পা লেখো, এই যে এন মেরে দিলা না পা। তুমি সেফট্রি একজন ওষুধ দিবা, এই যে সেফট্রি একজন। তারপরে তুমি সালবিউটামল ওষুধ দিবা, এই এসটা লেখে সাল। এইটা কারা বুঝতে পারে? কোনো রোগীর পক্ষে এই জিনিস বোঝা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু তুমি ফার্মেসিতে দাও, সে বলে দিবে যে আসলে ডাক্তার সাহেব এই ওষুধটাই লিখতে দিছে। তো যে মজু ডাক্তারকে ডিকোড করতে পারে, সে প্রাচীন 2000 বছর আগের শিলালিপি অবশ্যই ডিকোড করতে পারবে। কথা ক্লিয়ার? তাহলে প্যাকাইটিন আমরা দেখো, তাহলে প্যাকাইটিনে কি ঘটনা ঘটে আমরা কিন্তু পড়ে ফেললাম। প্যাকাইটিন এরকম টেট্রাড অবস্থা তৈরি হয়, তারপর কায়াজমা তৈরি হয়, তারপরে জাস্ট কি হয়, এইরকম একটা এক্সচেঞ্জ ঘটে। এই যে একটা এক্সচেঞ্জ ঘটে, ঠিক আছে? এই যে এক্সচেঞ্জ ঘটে গেল। তাহলে আমরা যদি এটা মনে রাখি, এটা কোথায় ঘটে? প্যাকাইটিনে। বিশ্বাস হয় না? দেখো এই তো বইয়ের মধ্যে সব কিছু দেওয়া। তোমাকে আমি যা যা পড়ালাম সব বইয়ে দেওয়া আছে। এইভাবে মজা করেই বায়োলজি শিখতে হবে। হ্যাঁ, এই যে এটা হলো লেপ্টোটিন, ক্রোমোজোম হলো জাইগোটিন, দেখো ডাবল, দেখো বইয়ের মধ্যে মার্ক করে দিচ্ছে। আমি তো তোমাকে দাগানো বই দিয়েই দিয়েছি। দেখো যেই লাইন পড়তে হবে পুরাটাই তো তোমাকে অলরেডি দিয়ে দিছি আমি, এর বাইরে কোনো লাইন আসবে না। এবং বিশ্বাস করো দিস ইজ অল। এই যে তাকায় দেখো, এই অবস্থাকে বলে টেট্রাড, এগুলাকে বলে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এটাকে বলে কায়াজমা, এটাকে বলে ক্রসিং ওভার। এই হয়ে গেল পড়া। এইটুকু তুমি যদি পড়ে ফেলতে পারো, দ্যাটস অল। এখন তোমাদেরকে খালি লাস্ট, আজকে আর এর বেশি পড়াবো না। আমার মনে হয় যে যা যা পড়াইছি এইটা দিয়েই পরীক্ষা নেওয়া যাবে তোমাদের অলিম্পিয়াডে আমরা এখান থেকেই তোমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারবো। এর বেশি আমরা চ্যাপ্টারটা যা পড়ালাম তোমার কলেজে ঢোকার আগে এইটুকু জানলেই হবে। তো এই চ্যাপ্টারের আরও কিছু আমি তোমাকে অলরেডি 75% পড়াই দিলাম চ্যাপ্টারের ওভারঅল। মেইন পড়া আসলে এইটাই, কিন্তু কিভাবে সিকিউ লিখবা, কিভাবে মেডিকেলের জন্য এমসিকিউ আসবে আরও ইন ডিটেইল, কারণ এটা তো ফ্রি ক্লাসে এত এক্সটেন্সিভ পড়ালে পোলাপান তো আসলে কি বলে এতটা মনোযোগ দিবে না। তো এই জন্য আমি মনে করি যে বেসিক পড়াটা আমি তোমাকে পড়াই দিলাম, যে বায়োলজি কিভাবে পড়তে হয় তোমাকে একটা আইডিয়া দিলাম। তুমি এখন বইটা পড়বা, দেখবে তুমি অনেক কিছু বুঝতে পারছো। বিশ্বাস করো আমাকে কেউ পড়ায়নি, আমি তোমাকে অনেস্টলি বললাম। আমি 2010 সালে যখন এসএসসিতে প্রবেশ করি, রাজুক কলেজে পড়েছি আমি, তখন কিন্তু
এই সিস্টেমটা মানে আমাকে কেউ এভাবে বুঝায় পড়ায়নি। আমি জাস্ট চাইলাম তোমাদেরকে একটু বায়োলজির প্রতি ভালোবাসা আনতে, ঠিক আছে? তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, প্যাকাইটিনে এই যে আদান প্রদানটা ঘটে, কিন্তু তুমি যখন ছবি আঁকবা তুমি তাকায় দেখো, তুমি যখন ছবি আঁকতে যাচ্ছ, ছবিতে কিন্তু ডায়াকাইনেসিসে এই জিনিসটা দেখা যায়, আদান প্রদানের ছবিটা। এটা তোমাকে একটু খালি খেয়াল করাই দিলাম। তারপরে মনে রাখবা ক্রসিং ওভার ঘটে পেকাইটিনে, কিন্তু সেটা যখন ছবি আঁকার ক্ষেত্রে দৃষ্টিগোচর হবে ডায়াকাইনেসিসে। ভাইয়া এই চ্যাপ্টার থেকে কিরকম সিকিউ আসে? অবশ্যই সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে, 100-তে 100 একটা সিকিউ তো আসবেই। তুমি এখনই এগুলো ভাববা কেন? তোমরা শুরু থেকে সব পড়ার চেষ্টা করবো, এখনই কেন তুমি ভাববা সিকিউ আসবে? এখান থেকে তো অবশ্যই সিকিউ আসবে, এটা একটা হট টপিক চ্যাপ্টার। সো দেখো প্যাকাইটিনে তোমার ক্রসিং ওভার ঘটে, কিন্তু ক্রসিং ওভার দেখা যায় কোন দশায়? ডায়াকাইনেসিস। ছবি আঁকার সময় ডায়াকাইনেসিসে দেখায়, এইটাই ট্রেডিশন। কেন ডায়াকাইনেসিসে দেখায়? ক্রসিং ওভারটা ঘটে গেছে ওই জায়গায়, কিন্তু আলটিমেটলি বোঝা যায়, মাইক্রোস্কোপের নিচে দৃষ্টিগোচর হয়। এই যে বইয়ের ছবিগুলা, এগুলো কি কোনো বিজ্ঞানী কল্পনা করে আঁকছে? না, এগুলো তো আসলে কোষটা দেখতে কিরকম হয়, কোষের মধ্যে বিভাজনটা কিরকম হয়। আমি চেষ্টা করবো সাইকেলে তোমাকে রিয়েল কিভাবে ক্রসিং ওভার ঘটে অ্যানিমেশনটা দেখাতে, ঠিক আছে? তো আজকের ক্লাসগুলোতে এর চেয়ে বেশি কঠিন করে, মানে এর চেয়ে বেশি পড়ালে পোলাপান বলবে যে ভাই আপনারা, পোলাপান তো গালিও দিতে পারে যে ভাই বেশি হয়ে যাচ্ছে না, আমাদের এখনো ক্লাস শুরু হয়নি, আপনি আমাদেরকে এত পড়াচ্ছেন। সেই জন্য আমি চেষ্টা করলাম যে ধরো এই মোটামুটি একটা আলোচনা, একটা লেভেলের আলোচনা করার। হ্যাঁ, সো কিন্তু খালি এই তথ্যটা আমি দিয়ে দিলাম, এটা একটা হট টপিক। হ্যাঁ, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, দেখি তোমরা কে কে জাস্ট ক্রসিং ওভারের এইটুকু, এই তিনটা তথ্য জাস্ট তোমরা আমাকে, এই তিনটা লেপটোটিন, আজকের হোমওয়ার্ক কি? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। আচ্ছা, বাকিটাও খালি দেখাই দেই, তাহলে পুরো ছবিটাই আঁকতে পারবা। ডিপ্লোটিনে কি হয়? ডিপ্লোটিন একদম দুধ ভাত। এই যে ক্রস করছিল না, ডিপ্লোটিনের একটাই কাজ, এই ক্রসটা আস্তে আস্তে ছুটায় দেওয়া। তো দেখো কিভাবে ছুটায়, তোমাকে বুঝাই দেই। দেখো ধরো ক্রসটা এখন এই যে দেখো হাতের মাঝামাঝি জায়গায় আছে, ক্রসটা হাতের মাঝামাঝি, আস্তে আস্তে ক্রসটা এই যে দেখো দূরে চলে যাচ্ছে, এক সময় ছুটে গেল ক্রসটা। এই যে দেখো, এই যে এখন এরকম মাঝামাঝি জায়গায়, তো এই রকমটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, ক্রসটা খুলে ফেলা। ডিপ্লোটিনের কাজ হলো ক্রসটা ছুটায় ফেলা, কারণ আদান প্রদান তো হয়ে গেছে। আর ডায়াকাইনেসিসের আসলে তেমন কোনো কাজ নাই। সো এই ডিপ্লোটিনের এই জিনিসটাকে বলা হয় আসলে প্রান্তীয়করণ। এটাকে বলে প্রান্তীয়করণ, প্রান্তের দিকে সরে যায়। ক্রসের যে মিডল পয়েন্টটা, এটা আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যায়, ফলে দেখো ক্রসটা আস্তে আস্তে ছোট হতে হতে ক্রসটা একসময় আলাদা হয়ে যায়। এটা নাম প্রান্তীয়করণ। একটা শব্দ পড়তে হবে ডিপ্লোটিন থেকে। তাহলে এই ছবিটাও তুমি এঁকে ফেলো। তাহলে দেখো ক্রসটা আগে মাঝখানে ছিল, তুমি তাকায় দেখো এই ক্রসটা আগে ছিল মাঝ বরাবর, আস্তে আস্তে ক্রসটা উপরের দিকে উঠতে শুরু করে, মানে আলটিমেটলি ক্রসটা, এটা ডিপ্লোটিনের কাজ। একদম লাস্ট পড়া, তুমি একদম লাস্ট পড়া দেখো, ডায়াকাইনেসিসে একদম লাস্টে এই ক্রসটা আলটিমেটলি ছুটে যাবে। বাট ওই প্যাকাইটিনের ছবিতে ডায়াকাইনেসিসে দেখাইছে। ডায়াকাইনেসিসে নতুন কোনো লাইন এমসিকিউ আসবে না, জাস্ট ওইটা আমরা এই জায়গায় দেখতে পাই এইটা। তাহলে তোমাকে ভাইয়া পেইড কোর্সে কি ডাউট সলভ করা যায়? ডাউট সলভ করার জন্য কি তোমার এখন আর পেইড কোর্সে দরকার আছে? ভাই গুগলে জেমিনিকে দিলেই তো দুনিয়ার সকল ডাউট সলভ করে দিবে। তোমার জন্য এইটার জন্য কি কোনো পেইড কোর্সে দরকার আছে? ওকে, আসলে কি কোনো দরকার আছে? নো মানে না। তাহলে তুমি জাস্ট এই যে ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এদের চিত্র আঁকবা, কাজ দুইটা, জাস্ট চিত্রটা আঁকবা এবং 2 বা 3টা করে লাইন যা যা ক্লাসে লিখলাম সেটা জমা দিবা। বৈশিষ্ট্যগুলা লিখবা, মেইন পয়েন্টগুলা লিখবা। এইটাই হোমওয়ার্ক, এইটাই নোট, এইটাই সাবমিট করবা। যারা নোট করছো সেটার সাথে হোমওয়ার্কটা অ্যাড করে সাবমিট করবা। এটা একটা স্ক্রিনশট গ্রুপে পোস্ট করে দাও, ডিএমসি ড্রিমার্স গ্রুপে দিবা, 27 ব্যাচের গ্রুপে দিবা, আমাদের প্রাইভেট গ্রুপটাতেও দিবা। একটা সুন্দর ছবি নিয়ে নাও। এই পোজগুলো আমি ভালো দিতে পারি না, আমার কমন পোজ হলো এইটা দিয়ে দাও। অক্ষয় কুমার একটা পোজ আছে না,
না না কেমন যেন 36 दिन में पैसा डबल, তো ওই পোস্টটা দিয়ে দিই, দাঁড়াও। 25 दिन में पैसा डबल। সো এই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে ঈদের আগে আপাতত দেখা হচ্ছে না, বাট তোমাদের সাথে আমি নিয়মিত যোগাযোগের মধ্যেই থাকবো। তোমরা আমাদের ফ্রি গ্রুপটাতে যুক্ত হয়ে যাও, আর যারা সাইকেলে যুক্ত হয়ে যাবা তারা কিন্তু জার্সি পাবা। জার্সির পুরস্কার আসতে যাচ্ছে, এবং আমি মনে করি যে আমাদের জার্সিটা সবচেয়ে বেশি প্রিমিয়াম, সবচেয়ে বেশি সুন্দর বাকি জার্সিগুলোর চেয়ে। তো এটা পরে তোমাকে অনেক সুন্দর লাগবে বলেই আমি অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগবে বলেই আমি বিশ্বাস করি। ঠিক আছে, ওকে। সো তাহলে ইনশাল্লাহ বায়োলজি নাকি মেকআপ করে সুন্দর। অপূর্ব ভাইয়াকে বলতে শুনলাম, স্যার আপনি কি একমত? শুনতে চাই, বায়োলজি নাকি মেকআপ করেই সুন্দর, এইটা বলেছে অপূর্ব। ফিজিক্সকে তাকে সুন্দর দাবি করতে হচ্ছে। এই সকল দাবি দাওয়া কে করে? যার নিজের অস্তিত্ব সংকটে। পুরো পৃথিবী চালাচ্ছে হলো বায়োলজি। আমাদের এই সব কথায় কান দেওয়ার কোনো সুযোগ নাই। বায়োলজি এই দুনিয়ার সকল সায়েন্সের রাজা। অপূর্ব অপূর্ব হতোই না যদি না বায়োলজি না থাকতো। অপূর্বর জন্ম কিন্তু এই আজকের সেশনের মাধ্যমে গ্যামিট থেকে। অপূর্ব তো আসতোই না দুনিয়াতে বায়োলজি না থাকলে। ও কি বলে এসব? গাড়িতে না চললেও দুনিয়া চলবে, গাড়িতে না চললেও ফিজিক্সে নিউটনিয়ান বলবিদ্যা না চললেও দুনিয়া চলবে বায়োলজি ছাড়া। এবং আবার তুলনা, সুন্দর কি সুন্দর না, কি হর ব্যাটটা হট। বাকি সব সাবজেক্টের মাদার ফাদার সব দুটাই হলো বায়োলজি। ওরা সাহস করে কিভাবে বায়োলজিকে নিয়ে এগুলো বলার? তাহলে দ্যাটস অল। তাহলে তোমরা নোট সাবমিট করো। আমরা তোমাকে তো শুরুতেই বলেছি যে আমাদের ক্লাস সামনে তন্দ্রার ক্লাস, তন্দ্রাও ক্লাস নেবে। সো তন্দ্রা 2 জুন 29। সো আগামী 3 দিন তোমাদের জন্য একটু ব্রেক। এই ব্রেকে আমি যদি পারি আমি চলে আসবো ক্লাস নিতে, যদি বাকিটুকু পড়াতে মন চায় চলে আসবো। হতেও পারে যে পরশুদিন আমি আরেকটা ক্লাস নিলাম। তো 2, 4 এবং 5 তন্দ্রা তোমাদেরকে জিন তত্ত্ব বিবর্তনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবে। ঠিক আছে? সো রয়্যাল সাবজেক্ট ওগুলো তো দুনিয়ার ব্যাপার, এগুলো তো বায়োলজিতের উপরে। আরে জাস্ট খালি তোমাদেরকে বলে শেষ করে দিই, মানে এগুলা তর্ক যে কেন আসে পোলাপান। এই যে জাস্ট এই স্লাইডটা সবাইকে দেখাই দিবা। এই যে ম্যাথ ভার্সেস কেমিস্ট্রি ভার্সেস ফিজিক্স। আরে ভাই এরা তো মারামারি করবে, এগুলো তো মারামারি করবেই ভাই। এদের বস কে? বস তো উপরে একদম। এটা তো কি আর তুলনার মধ্যেই আসবে না। মানে রয়্যাল নিয়ে দেখবো কখন আমাদেরকে বলতেই শুনবা না। মানে কারণ বায়োলজি হলো রয়্যালের বাপ, রয়্যালের বাপ, তুলনাতেই নাই। ডান, ঠিক আছে, ওকে। তাহলে তোমাদেরকে বলে দিলাম এটাই সত্যি, হিসাবের বাইরে। কোথায় বায়োলজি, কোথায় আগরতলা, কোথায় খাটের তলা? কি যে বলো তোমরা মাঝে মাঝে, এগুলো বাদ দাও। আর আজকের হ্যাশট্যাগ হলো লাভিং ও বায়োলজি ইজ বস। এইটা হলো আজকের হ্যাশট্যাগ, এটা দিবা। এটা অপূর্বকে মেনশন করে দিবা লাগলে, অপূর্ব ভাই বায়োলজি ইজ বস, এইটা দিয়ে দিবা। অপূর্বকে দিয়ে দিবা, অভিকে পাঠাই দিবা, এই স্লাইডটা দিয়ে দিবা যে ভাই তোফায়েল ভাই বলছে যে আলোচনাতেই নাই, এটা তো আলোচনার বাইরে উপরে। ঠিক আছে, ওকে।
তাহলে সুন্দর, আজকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম এম হাসান। সো আমরা আমাদের ফ্রি উইক আরো চালাবো, লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আজকে আর ক্লাস বাড়াবো না। তোমরা নোট সাবমিট করলে যারা ভালো করবে তাদেরকে কিন্তু আমরা পুরস্কার দিব। বইটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। বইটা হাতে পাবা কিন্তু জুলাই মাসের শেষের দিকে, জুন মাসটা তোমাদের ক্লাস শুরু হতে হতে ওই সময় কলেজের ক্লাস, তার আগেই বই হাতে পাবা ইনশাল্লাহ। মানে কলেজের ক্লাস, আমাদের সাইকেলের ক্লাস হয়তো শুরু হয়ে যাবে জুলাইয়ের ফার্স্ট সপ্তাহে। আর তোমাকে যেটা জানতে হবে সেটা হলো কি নাম, হ্যাঁ তন্দ্রার ক্লাস আছে কিন্তু, ঠিক আছে তন্দ্রার ক্লাস আছে। তাহলে চলো চলো তাহলে আজকের মতো আমরা শেষ করছি এখানে। তোমরা আমাকে খালি অবশ্যই যখন নোট সাবমিট করবা অবশ্যই একটা ছোট রিভিউ দিও, এগুলো আমাকে অনুপ্রেরণা দেয়। অবশ্যই ক্লাসটা অনেস্ট রিভিউ দিও, তোমার কেমন লাগছে, তোমার কি ভালো লাগছে, আর কি ভালো করা যেতে পারে, তোফাইল ভাইয়ের কাছ থেকে তোমরা আর কি চাও, ডিএমসি ড্রিমার্সের কাছে কি চাও। আচ্ছা এটা তোমরা আমাকে জানাইও। আচ্ছা তোমরা কি একটা ছোট পরীক্ষা দিবা নাকি? তোমরা একটা টেস্ট পরীক্ষা দাও আগামী 1 তারিখেই, বাট তন্দ্রাপুর ক্লাসের আগে তোমরা একটা টেস্ট এক্সাম দাও। আমার মনে হয় এটাও একটা ঘোষণা দাও, আগামী 2 তারিখ তোমরা একটা এক্সাম দাও, টেস্ট এক্সাম। এই যা যা পড়ালাম কোষ বিভাজনের উপরে যা যা পড়ালাম তোমরা একটা ছোট্ট এক্সাম দাও। এবং এক্সামের সময় হলো ধরো রাত 9টা থেকে, তন্দ্রা ক্লাস শেষ হওয়ার পর রাত 9টা থেকে রাত 10টার মধ্যে তোমাকে এক্সামটা দিতে হবে। এটা পোস্ট করে দিবা গ্রুপে। এবং এক্সামটা হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে, সবাই অ্যাপটা ডাউনলোড করবা। যারা আইফোন ইউজ করো তারা dmcdreamers.com গেলেই হবে। তো এটা একটা ছোট্ট পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা, যে যারা অলিম্পিয়াডের আগে প্রি অলিম্পিয়াড যা যা পড়ালাম। ওকে, তাহলে এইটা একটা ঘোষণাটা তুমি একটা স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে দিবা। আমি তো আবার একটা ছোট্ট ভিডিও করে দিবই, এবং আমি তো ঘোষণাটা আবার দিব, পোস্টারও যাবে আমাদের, এটা কোনো ইস্যু হবে না। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ সবাই এটা পোস্ট করে দাও। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। প্রায় 2 ঘন্টা পড়ালাম, 2 ঘন্টার কাছাকাছি পড়ালাম ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।